আচ্ছা, চেষ্টা করব ইউথের তোমাদের মোটামুটি যেগুলো লজিক্যাল কোশ্চেন্স আছে রিফ্র্যাকশান এবং রিফ্লেকশান থেকে সেগুলো এই ভিডিওতে করানোর। ঠিক আছে? তো কোনো কথা না বলে ভিডিওটা বড় হতে পারে। যতক্ষণ আমার গলা পারমিট করবে আমি ততক্ষণ তোমাদের সাথে আছি। চলো, কী বলেছে দেখো। বলেছে একটি জাদুর আয়না একটি ছেলের সামনে রাখা হয়েছে, ফলে ছেলেটি লক্ষ্য করলো যে তার মাথার প্রতিচ্ছবি একই আকারের। দেখো, মাথার প্রতিচ্ছবি একই আকারের, আমরা জানি যে সমতল দর্পণ, ঠিক আছে, সমতল দর্পণ আমাদের একই আকারের প্রতিচ্ছবি দেয়। সমতল দর্পণ কী করে আমাদের সমতল দর্পণ কী করে আমাদের একই আকারের প্রতিচ্ছবি দেয়। তো মাথাটা অ্যাকচুয়ালি সমতল দর্পণে আছে, তার মানে ঠিক আছে, মাথা অ্যাকচুয়ালি কিসে আছে? সমতল দর্পণে আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বলছে যে একই আকারের তার দেহের মধ্যবর্তী পার্টটা প্রতিচ্ছবি ছোট আছে। দেখো, মধ্যবর্তী পার্টের প্রতিচ্ছবি ছোট আছে, আর ছোট এবং সোজা, পয়েন্ট টু বি নোটেড, ছোট এবং সোজা, ছোট এবং সোজা প্রতিবিম্ব কে দেয়? উত্তল দর্পণ দেয়। ঠিক আছে, ছোট এবং সোজা প্রতিবিম্ব কে দেয়? উত্তল দর্পণ দেয়। আর কি বলছে? এবং পায়ের প্রতিচ্ছবি বড়। দেখো, বড় এবং সোজা প্রতিবিম্ব, বড়, ছোট এবং সোজা, বড় এবং সোজা প্রতিবিম্ব কে দেয়? অবতল দর্পণ দেয়। ঠিক আছে, বড় এবং সোজা প্রতিবিম্ব কে দেয়? অবতল দর্পণ দেয়। তো ক্লিয়ার? ইজিলি আমরা এখান থেকে বুঝতে পারছি, একটা হবে তোমাদের সমতল, একটা হবে তোমাদের উত্তল, একটা হবে তোমাদের অবতল। তো ফার্স্ট অপশানই আমাদের কারেক্ট যাচ্ছে। এবার তোমরা বলবে যে দেখো, আমি কনফিউশনগুলো তোমাদের দূর করে দেবো, এই অপশানটা কারেক্ট। এবার তোমরা বলবে যে স্যার, ব্যাপারটা হচ্ছে, বা দাদা, ব্যাপারটা হচ্ছে যে সমতল দর্পণ সমান আকারের প্রতিবিম্ব দেয়, এটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু সমতল দর্পণ সমান আকারের প্রতিবিম্ব দেয়, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু অবতল দর্পণেও তো যদি আমরা দেখো, আমরা তো জানি যে এইটা যদি অবতল দর্পণ হয়, তার এটাকে আমরা পি বলি, পি থেকে এখানে সরে আসলে এটাকে আমরা কী বলি? এফ বলি। তার থেকে আরেকটু সরে আসলে এটাকে আমরা কী বলি? সি বলি। সি থেকে এফের যা ডিস্ট্যান্স, এফ থেকে পি এর ডিস্ট্যান্স তাই হয়। এটার ডিস্ট্যান্স যদি এক্স হয়, এটার ডিস্ট্যান্স এক্স, মানে পি থেকে সি এর ডিস্ট্যান্স 2x হবে। তো আমরা জানি যদি আমরা সি এর ওপরে কোনো বস্তুকে রাখি, এই পয়েন্টে কোনো বস্তুকে রাখি, তাহলেও তো একই আকারের প্রতিবিম্ব দেয়, আমরা তো এটা জানি, তাই না? এখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে এটা একই আকারের প্রতিবিম্ব দেয়। ইয়েস, একই আকারের প্রতিবিম্ব দেয়, কিন্তু আমি নিচে প্রতিবিম্বটা এঁকেছি, তুমি খেয়াল করে দেখো তো, একই আকার হলেও, একই আকার হলেও, পয়েন্ট টু বি নোটেড, একই আকার, একই আকার হলেও সেটা তো উল্টো। একই আকার হলেও সেটা তো কি? উল্টো। সেটা তো কি? উল্টো। এখানে কোথাও বলা আছে যে সমান আকারের, তার প্রতিচ্ছবি একই আকারের, কিন্তু উল্টো বলা নেই। তার মানে এটা সমতল দর্পণ হবে, অবতল দর্পণ এখানে হচ্ছে না। ক্লিয়ার হলো? মিটে গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট তোমরা বলবে স্যার, উত্তল দর্পণই কেবলমাত্র ছোট প্রতিবিম্ব এবং সোজা প্রতিবিম্ব দেয়, অবতল দর্পণ কি দেয় না? না, দেয় না। মনে রাখবে, অবতল দর্পণে, পয়েন্ট টু বি নোটেড, অবতল দর্পণে এই যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখো। অবতল দর্পণে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় আর সেটা যদি ছোট প্রতিবিম্ব হয়, তাহলে সেটা উল্টো প্রতিবিম্ব হবে, মানে সেটা সৎ প্রতিবিম্ব হবে। অলওয়েজ মাথায় রাখবে, অবতল দর্পণ যদি ছোট প্রতিবিম্ব দেয় তাহলে সেটা উল্টো প্রতিবিম্ব হবে, এবং সেটা কেমন প্রতিবিম্ব হবে? সৎ, মানে রিয়েল ইমেজ, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, স্মল মানে ডিমিনিশড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ইফ আই সে ইন ইংলিশ অ্যাকচুয়ালি। তো তাহলে কী হবে? ছোট মানে স্মল আর ডিমিনিশড, এই দুটো শব্দ ব্যবহার করা হয়, উল্টো মানে ইনভার্টেড ব্যবহার করা হয়, আর সৎ মানে রিয়েল ব্যবহার করা হয়। ক্লিয়ার গেল? নেক্সট তোমরা বলবে স্যার, বড় এবং সোজা অবতল দর্পণে হয়, এটা তো ডেফিনেটলি, কিন্তু বড় এবং উল্টোও তো হয়। এখানে বলা আছে বড়, এখানে কি বলা আছে উল্টো? না, বলা নেই। তো তোমরা বলবে স্যার আপনি কি করে উল্টো ধরছেন না? কারণ বলা নেই, তাই। বলা থাকলে আমি ধরতাম, ঠিক আছে। সো বড় এবং এটাকে কি ধরবো? বড় এবং সোজাই ধরবো। বড় এবং সোজা প্রতিবিম্ব, মনে রাখবে, উত্তল দর্পণ অলওয়েজ ছোট প্রতিবিম্ব দেয়। উত্তল দর্পণ অলওয়েজ কেমন প্রতিবিম্ব দেয়? অলওয়েজ। উত্তল দর্পণ অলওয়েজ ছোট প্রতিবিম্ব দেয়। অবতল দর্পণ সমান প্রতিবিম্ব দিতে পারে, অবতল দর্পণ বড় প্রতিবিম্ব দিতে পারে, অবতল দর্পণ ছোট প্রতিবিম্ব দিতে পারে। অবতল দর্পণ ছোট এবং সমান প্রতিবিম্ব যখন দেয়, ঠিক আছে, পয়েন্ট টু মিনিট, অবতল দর্পণ ছোট এবং সমান এবং বড় প্রতিবিম্ব যখন দেয়,
তখন সেটা ছোট এবং সমান অলওয়েজ সদ, ছোট হলে সদ, সমান হলেও সদ, বড় হলে সদও হতে পারে, অসদও হতে পারে, বড় হলে সদও হতে পারে, অসদও হতে পারে। এই গ্রাফটাকে একটু মনে রাখো, তাহলে গ্রাফটা আমি অন্য জায়গায় করে দিচ্ছি, আরেকটা পেজ নিয়ে নিই, গ্রাফটা করে দিই, তাহলে বেটার বুঝতে পারবে। এখানে তো ঘিজিমিজি হয়ে যাচ্ছে। চলো নেক্সট পেজে। এগুলো সব হচ্ছে কি দর্পণ, ঠিক আছে। সমতল দর্পণ মনে রাখবে অলওয়েজ ভার্চুয়াল ইমেজ দেয়, অবতল দর্পণ ভার্চুয়াল প্লাস রিয়েল ইমেজ দেয়, উত্তল দর্পণ ভার্চুয়াল ইমেজ দেয়। ক্লিয়ার হলো? ভার্চুয়াল মানে কি অসৎ, এটা মানে কি অসৎ, প্লাস সৎ মানে রিয়েল, এটা মানে কি অসৎ। এই গ্রাফটা মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় কোনো জিনিসে কোনো প্রবলেম হবে না। নেক্সট, সমতল দর্পণ একই আকারের প্রতিবিম্ব দেয়। তুমি তোমার আয়নায় কেমন প্রতিবিম্ব দেখো? ছোটো বড়ো দেখো না, ঠিক আছে। চুলে যখন জেল মারো, মেরে যখন বাইক নিয়ে বেরো, তখন তো সামনে নির্ঘাত মুখটা উল্টো হয়ে যায় না, ঠিক আছে। একই আকারে দেখো, সো গেল। এটা কি হয়? অবতল দর্পণ কি হয়? একই আকারের হতে পারে, ঠিক আছে। বড় প্রতিবিম্ব দিতে পারে, ছোট প্রতিবিম্ব দিতে পারে। ওখানে পেজটা ছোটো ছিল বলে ভালো করে লিখতে পারছিলাম না। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়? ছোট প্রতিবিম্ব হয়। তো উত্তল দর্পণ তো অসদই দেয়, এতে কোনো প্রবলেম নেই। এও তো অসদই একই সমান আকারে দেয়, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু এর একটা ব্যাপার আছে, এটা স্পেশাল টাইপের জিনিস। দর্পণ কিন্তু এগুলো সব নট লেন্স। একই হলে, পয়েন্ট টু বি নোটেড, একই হলে সৎ প্রতিবিম্ব মানে রিয়েল ইমেজ, রিয়েল অ্যান্ড সেম সাইজড। বড় যদি হয়, বড় দুটো টাইপের হয়, বড় সৎ হয়, বড় অসৎ হয়। আর ছোট হলে ডেফিনেটলি সেটা সৎ হবে, ঠিক আছে। অর্থাৎ এর ক্যাটাগরিটা ভালো করে দেখো। একই যদি অবতল দর্পণে তৈরি হয় মানে সেম সাইজড, তাহলে সেটা গ্যারেন্টি সৎ হবে। ছোট যদি তৈরি হয় সেটাও সৎ হবে। বড় হলে সৎ হতে পারে, অসৎও হতে পারে। এটা হচ্ছে পয়েন্ট। সৎ হতে পারে, অসৎ হতে পারে। সৎ কখন হয়? বড় হলে। এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। তুমি অবতল দর্পণে যদি, আচ্ছা অসৎ কখন হয় সেটা আগে বলি, তারপর সৎ বললে ভালো হতো, বাট ঠিক আছে চলো, নাথিং, কোনো কিছু যায় আসে না। তুমি অবতল দর্পণে এফে যদি কোনো বস্তুকে রাখো, পয়েন্ট টু বি নোটেড, অবতল দর্পণে কোথায়? এফে যদি কোনো বস্তুকে রাখো, এফে যদি কোনো বস্তুকে রাখো, ঠিক আছে। অবতল দর্পণে তুমি এফে যদি কোনো বস্তুকে রাখো, তাহলে সেটা কিন্তু কেমন প্রতিবিম্ব দেবে? বড় এবং সৎ প্রতিবিম্ব দেয়, এফে যদি কোনো বস্তুকে রাখো, ঠিক আছে। বড় এবং সৎ। এবার এখানে একটা ব্যাপার আছে, একটু বলে দিচ্ছি তোমাদের একটুখানি পরে। এই জায়গায় একটা ব্যাপার ঘটেছে, ইদানিং ঘটেছে, ঠিক আছে। আর এইটাকে যদি তুমি অসৎ মনে করো, মানে অবতল দর্পণ মনে করো, তাহলে পি থেকে এফের মধ্যে যদি কোনো বস্তুকে রাখো, মধ্যে মানে মাঝখানে কোথাও না, যে কোনো জায়গায় রাখতে পারো, কিন্তু পি থেকে এফের মধ্যে হতে পারে, ঠিক আছে। যদি কোনো বস্তুকে রাখো, তখন সেটা বড় এবং অসৎ প্রতিবিম্ব দেবে। এটা দেবে বড় এবং সৎ, এফের উপর রাখলে বড় এবং সৎ প্রতিবিম্ব দেয়, আর এটা বড় এবং অসৎ দেয়। যদি আমি এখানে অসৎ বলে থাকি, সরি লিখেছি তো, দেখতেই পাচ্ছ ঠিকই, কারণ আমার একটা কথা মাথায় চিন্তা করছিলাম। কী চিন্তা করছিলাম সেটা বলে দিই। সেটা হচ্ছে রিসেন্টলি এনসিইআরটি বলছে এইটায় কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয় না। এইটায় এনসিইআরটি কী বলছে? আচ্ছা এটাকে একটা কাজ করি, একটা মিনিট দাও আমাকে বন্ধুরা, একটা মিনিট দাও আমাকে, একটা মিনিট দাও। এনসিইআরটি বলছে যে নাকি এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। এটা এক অর্থে ভুলও নয়, এটা ঠিকই। এবং আমিও তোমাদের বহুবার বলেছি যে যদি এফের ওপর কোনো বস্তুকে রাখো, তাহলে ইনফিনিটিতে গিয়ে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এবার ইনফিনিটি মানে কত দূরে, কোথায় রাখবে তুমি বস্তুকে, মানে কোথায় তুমি প্রতিবিম্বকে দেখতে পাবে? সে বহু দূরে, এত দূরে, ইট ইজ নট পসিবল টু রিয়েলি ভিজিবল দ্য ইমেজ, ঠিক আছে। এই জন্য আমরা মনে করি যে এই ক্ষেত্রে কোনো ইমেজ তৈরি হয় না, বাট অ্যাকচুয়ালি থিওরি যদি ধরো, তাহলে ইমেজ তৈরি হয়, কিন্তু এত দূরে তৈরি হয় যে আমরা ইমেজকে চোখে দেখতে পাই না। সেই জন্য এখানে এনসিইআরটি বলছে নো ইমেজ। তোমরা রিসেন্ট যে বই, যদি পুরনো এনসিইআরটি বই পড়ছো তো ওখানে লেখা আছে ইমেজ হয়, ওখানে তো ইমেজ একটা ভুলও আছে অবতল দর্পণে, সেটা অন্য কথা।
কিন্তু নো ইমেজ রিসেন্ট বইতে লেখা আছে নো ইমেজ। 2023-24 যদি ভার্সান দেখো বা 24-25, 23-24 আর 2024-25 যদি ভার্সান দেখো তাহলে তুমি দেখবে সেখানে লেখা আছে নো ইমেজ। ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো। ওকে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বড় এবং সৎ ইমেজ তৈরি হয় এখানে, কিন্তু এত দূরে তৈরি হয় ইউ ক্যান নট ভিজুয়ালাইজ দ্যাট ইমেজ। ঠিক আছে, সো এটা হচ্ছে পয়েন্ট। যাই হোক, এই হচ্ছে টোটাল গ্রাফ। চলো নেক্সট পরের পেজ। 2 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তু একটি উত্তল লেন্সের প্রধান অক্ষে 2f1 এর বাইরে একটি বিন্দুতে স্থাপন করা হয়েছে, তার প্রতিচ্ছবি কী হবে? 2f1 এর বাইরে, দেখো এখানে উত্তল লেন্স আছে, ভালো করে বোঝো, ইম্পর্টেন্ট জিনিস। উত্তল লেন্স কেমন হয় দেখতে? এরকম হয়। ঠিক আছে, আগের বারটা উত্তল দর্পণ নিয়ে বলেছিলাম, এটা কিন্তু লেন্স আছে, উত্তল লেন্স। কী হয়েছে? উত্তল লেন্সের প্রধান অক্ষ, ঠিক আছে, তার বাইরে স্থাপন করে। নর্মালি আমরা আমাদের যে বস্তু আছে তাকে আমরা রাইটে স্থাপন করি, কারণ আমরা জানি এর দুটো ফোকাস হয়, এদিকে রাখলেও হবে এদিকে রাখলেও হবে, বাট আমরা রাইটে নর্মালি নেই, যে কারণে বস্তু দূরত্ব আমরা নেগেটিভ নেই, সরি রাইট কেন বলছি, কী বলছি দেখো, লেফটে নেই, মানে মাথায় চলছে নেগেটিভ বললাম, মানে লেফটই চলছে মাথায়, বলেছি রাইটে, তো লেফটে নেই এবং রাইটে আমাদের প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, এটা আমরা বলি। নর্মালি আমরা বস্তুকে কোথায় বসাই? বাম দিকে বসাই, লেন্সের বাম দিকে বসাই, ওই জন্য নেগেটিভ নেই আমরা, এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের কি বলেছে দেখো, বলেছে একটা বস্তু উত্তল লেন্সের প্রধান অক্ষে 2f এর বাইরে আছে, মানে বিয়ন্ড 2f আছে। 2f এর বাইরে মানে কি? বিয়ন্ড 2f। এই যে এই কথাটার ইংলিশে মানে হচ্ছে বিয়ন্ড, আমি লিখেও দিচ্ছি, বিয়ন্ড 2f, বিয়ন্ড 2f1, কারণ এই 2fটা দুটো হয়, একটা এদিকে আমরা 2f1 বলি, এদিকে গেলে 2f2 বলি। ঠিক আছে, তো 2f1, যাই হোক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার, যাকে ও বলে ডিনোট করা হয়। তার থেকে এখানে গেলে আমরা এফকে পাই, আর এফ থেকে ডবল ডিস্টেন্সে গেলে আমরা 2fকে পাই। এবার এই 2fটাই 2f1 হয়, এদিকেও আবার থাকে, তাকে আমরা 2f2 বলি, বাট ঠিক আছে চলো, এটা f1 এটা f2 এই, তো এর এদিকে রাখতে বলেছে। বিয়ন্ড 2f মানে কি? এর এদিকে, অর্থাৎ আরও ওপাশে, এই গাড়িটা দিয়ে করে দিই, আরও ওপাশে, মানে এরকম জায়গায় একটা বস্তুকে রাখা হয়েছে, এরকম জায়গায় একটা বস্তুকে রাখা হয়েছে। ঠিক আছে, ধরো বস্তুটা এরকম, এইভাবে এরকম একটা বস্তুকে রাখা হয়েছে এই জায়গায়, অর্থাৎ 2f এর এপাশে বস্তুকে রাখা হয়েছে। তোমাদের কি করতে বলেছে? তোমাদের বলতে বলেছে তাহলে প্রতিচ্ছবি কেমন হবে। এ তো তোমাদের মুখস্থ থাকার কথা, যে আমরা যত, পয়েন্ট টু বি নোটেড, আমরা যত 2f থেকে দূরে যাব, এই 2f এর সমান সাইজের প্রতিবিম্ব তৈরি। আমরা জানি 2f এর এদিকে কি হয়? 2f এর এদিকে হয় বড়, 2f এর এদিকে হয় বড়, আর 2f এর এদিকে হয় ছোট। এটা লেন্সের কথা বলছি। দর্পণে এই জায়গায় সি থাকে, দর্পণে যে কী থাকে? সি থাকে, সি এর এদিকে বড় এদিকে ছোট। সেরকম লেন্সের ক্ষেত্রেও 2f এর সমান, 2f এর এদিকে গেলে বড় এদিকে গেলে আমরা ছোট পাবো, তা গ্যারেন্টি এখানে ছোট হবে। তো দেখো এখানে কোথাও ছোটো লেখা আছে? একটাই অপশান দেখো ছোটো লেখা আছে, এটা কি মার্ক করে চলে আসবো? না, অ্যাকচুয়ালি একটি অপশান নেই, প্রথম অপশানটাও আছে। কেন আমি মার্ক করতে বারণ করলাম? কারণ এখানে কাল্পনিক লেখা আছে, তাই। কাল্পনিক মানে হচ্ছে ভার্চুয়াল, তার মানে এখানে বলতে চেয়েছে এটা অসৎ। এটা কি বলতে চেয়েছে? অসৎ প্রতিবিম্ব। এই ক্ষেত্রে আমাদের এই লেন্সের ক্ষেত্রে মনে রাখবো, অসৎ প্রতিবিম্ব কি হয় না? ক্ষুদ্র হয় না। এটা তো অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে, কারণ এখানে দেখো আবার ক্ষুদ্র লেখা আছে। তো এইটা হবে বাস্তব এবং ক্ষুদ্র, মানে রিয়েল অ্যান্ড ক্ষুদ্র হচ্ছে ডিমিনিশড, এখানে লেখার জায়গা পাবো না বললেন স্মল লিখে দিচ্ছি। ঠিক আছে, রিয়েল অ্যান্ড স্মল, এটা হচ্ছে রিয়েল বা ভার্চুয়াল অ্যান্ড বাস্তব, মানে হচ্ছে এখানে সদ। ঠিক আছে, অ্যান্সার হবে এই অপশান অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? দেখো একটা কথা বলি, এই যে বড় যেটা হচ্ছে না, এই বড় এখানে দুই টাইপের হয়। সৎ বড় হয় এখানে তুমি দেখতে পাবে, আর হয় অসৎ বড়। অর্থাৎ যেরকম তোমাদের আগের বার দর্পণে লিখেছিলাম, মানে মিররে লিখেছিলাম, সেরকম এখানেও হয়। ঠিক আছে, এখানেও হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। চলো নেক্সট পরেরটাতে, এগুলো লেটেস্ট প্রশ্ন, 2022-এর পড়া প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, একটা বস্তু একটি অবতল দর্পণের সামনে তার বক্রতা কেন্দ্রের বাইরে একটি বিন্দুতে স্থাপন করা হয়েছে। একদম এক্স্যাক্ট প্রশ্ন দিয়েছে, যেটা তোমাদের একটু আগে লেন্সে দিয়েছিল সেটা দর্পণে তুলে দিয়েছে। লেন্সে ওটা ঘটে উত্তল লেন্সে, আর দর্পণে ঘটে এটা অবতল দর্পণ। এই হচ্ছে অবতল দর্পণ, এই হচ্ছে তোমাদের পি, এ হচ্ছে ধরো তোমাদের এফ, আর এই হচ্ছে তোমাদের সি। এখানে বলেছে বক্রতা কেন্দ্র, মানে এইটা।
ঠিক আছে, তো এটাই করে অ্যাকচুয়ালি। এখানে বেসিক্যালি এই প্রশ্নগুলি আসে। বক্রতা কেন্দ্রের এদিকে যদি তুমি যাও তাহলে তুমি বড় প্রতিবিম্ব পাবে, বক্রতা কেন্দ্রের এদিকে তুমি যদি যাও তাহলে তুমি ছোট প্রতিবিম্ব পাবে, সোজা কথা বলতে। এবার এখানে বক্রতা কেন্দ্রের বাইরে বলেছে মানে বিয়ন্ড সি বলেছে। বক্রতা কেন্দ্রের বাইরে, সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্রের বাইরে মানে বিয়ন্ড, যেটা আগের বার লিখেছিলাম বিয়ন্ড 2f, এটা এখানে হয় বিয়ন্ড সি। ঠিক আছে, এই যে বিয়ন্ড সি, তো এদিকে গেলে ছোট হবে। ঠিক আছে, সো দেখো এখানে ক্ষুদ্রতর কোথায় আছে, একটাই অপশানে আছে, আর কিছু নেই তো না। গেল, আর কি হয়, মিটে গেল। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি কোনো বস্তুকে দেখো, যদি তুমি কোনো বস্তুকে এরকম জায়গায় রাখো, ধরো একটা মোমবাতিকে বসিয়ে রেখেছো এরকম জায়গায়, ধরো একটা মোমবাতিকে তুমি এরকম জায়গায় বসিয়ে রেখেছো, ঠিক আছে, আলো দিচ্ছে। যদি কোনো বস্তুকে তুমি এরকম জায়গায় রাখো না, তাহলে তার সেটা ক্ষুদ্র প্রতিবিম্ব দেবে এবং প্রতিবিম্ব উৎপন্ন হবে এফ আর সি এর মধ্যে। এগুলো তো তোমাদের এখন মুখস্থ থাকার কথা, এগুলো কিন্তু মুখস্থ থাকার কথা। ভিডিও পজ করে নিজেরা ট্রাই করো, আমি ভিডিও থামাচ্ছি না, আমি স্পিডে করে দিয়ে যাব, কারণ অনেকটা ক্লাস মানে আজকে স্লাইড আছে। ঠিক আছে, অনেকদিন পরে ক্লাস দিচ্ছি, সো একটা স্লাইড আমি রেখেছি তোমাদের জন্য। এটা আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে দিস। ক্লিয়ার, দেখো ক্ষুদ্রতর আছে তো একটাই অপশান এখানে খাটবে। নেক্সট একটা জিনিস বলি, এটা কিন্তু ক্ষুদ্রতর হবে এবং কিন্তু এটা সৎ প্রতিবিম্ব হবে, মানে রিয়েল ইমেজ তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো। একটি অবতল দর্পণ একটি গোলকের পৃষ্ঠ থেকে তৈরি, যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তোমার একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণই বলেছে, যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলা হয় দেখো, এই সি থেকে, পয়েন্ট টু বি নোটেড, এই সি থেকে পি অবধি যে ডিস্ট্যান্স, এই সি থেকে, অর্থাৎ সি মানে কেন্দ্র, এই পি অবধি ডিস্ট্যান্স, এটাই হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ঠিক আছে, অনেকে এফ থেকে পি অবধি ধরে নেয়, তা কিন্তু নয়, সি থেকে পি অবধি ডিস্টেন্স সেন্টিমিটার। তো বলছে ফোকাস সেটা মেরে কত দূরে থাকবে, ফোকাস হয় এর হাফে, এরকম জায়গায় ফোকাস থাকে, তো এদিকে 4, এদিকে 4, সো পি থেকে এফের দূরত্ব জিজ্ঞেস করেছে 4 সেন্টিমিটার। পরেরটা চলো, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। একটি অবতল দর্পণের সামনে একটি বস্তুকে কোন অবস্থানে রাখলে ক্ষুদ্রতর প্রতিচ্ছবি গঠিত হবে। ঠিক আছে, স্মলার ইমেজ, স্মলার ইমেজ। ঠিক আছে, তো আমি তোমাদের কি বলেছি একটু আগে, যে স্মলার ইমেজ অলওয়েজ কী হবে, রিয়েল ইমেজ হবে। স্মলার ইমেজ অলওয়েজ কী হবে, রিয়েল বা সৎ ইমেজ হবে। আর আমি তোমাদের কি বলেছি, যে সি এর এদিকে আমাদের বড় প্রতিবিম্ব তৈরি হয়, সি এর এদিকে আমাদের ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এইভাবে মাইন্ড গ্রাফ যদি তুমি না করো গণ্ডগোলে পড়ে যাবে। আর বড়োর মধ্যে আমাদের দুটো থাকে, একটা সৎ থাকে, একটা অসৎ হয়। ঠিক আছে, আর সি থেকে আমাদের সৎ শুরু হয়ে যায়, সি থেকে এদিকে যা যাবে সব সৎ হবে। তার মানে এখানে ডেফিনেটলি ছোটো প্রতিবিম্ব সৎ প্রতিবিম্বই হবে। আর সি এর এদিকে, তো আমাদের এখানে একটাই অ্যান্সার হবে বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্রের বাইরে মানে বক্রতা কেন্দ্রের এই পাশে, এটাকে ইংলিশে বললে হয় বিয়ন্ড সি, বিয়ন্ড সি। তো দেখো কত ইজিলি আমরা অ্যান্সার করতে পারি, এদিকে রাখলে বড়, এদিকে রাখলে ছোট। এটা দর্পণের ক্ষেত্রে, এটা এই যে যেটা বললাম এটা দর্পণের ক্ষেত্রে। চলো লেন্সের ক্ষেত্রে একবার এ করে দিই, দুটো খুলেছে, ইয়েস। লেন্সের ক্ষেত্রে করে দিই, লেন্সের ক্ষেত্রে কী হয়, 2f, লেন্সের ক্ষেত্রে 2f মনে রাখবে, 2f এর এদিকে বড়, 2f এর এদিকে ছোট। এবং সেম এখানেও বড় সৎ অসৎ দুটোই হয়। আর 2f থেকে আমাদের সৎ শুরু হয় এবং এদিকে সব আমরা সৎ পাই। সেম দেখো, সেম, বাট এটা 2f, এটা সি। তো এটা লেন্সের ক্ষেত্রে, এটা দর্পণের ক্ষেত্রে। অ্যান্সার কী হবে, বক্রতা কেন্দ্রের বাইরে বা বিয়ন্ড সি, বা বক্রতা কেন্দ্রের ওপাশেও, এখানে বাইরে না বলে অনেক সময় ওপাশেও দিতে পারে। ঠিক আছে, ইংলিশ থেকে তোলা তো আমাদের এবং বাংলা করা, সো সেই বেসিসে যেমন বাংলা আসছে আমরা তেমন তোমাদের দিচ্ছি। চলো নেক্সট পরেরটা, অ্যাকচুয়ালি র ফরম্যাটেই আছে, দেখতে পাচ্ছি আমি খুব একটা স্লাইড সাজিয়ে উঠতে পারিনি, কারণ আজকে প্রচণ্ড খাটনি গেছে এই পার্টটা করার জন্য। ঠিক আছে, আমি তোমাদের যতটা পারি ততটা তোমাদের দিচ্ছি। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আমি আবারও বলবো, তোমরা নিজের আগে ট্রাই করবে, ভিডিও পজ করে, তারপর আমি সলিউশন দেখবে। এর পিডিএফ আমি তোমাদের আমাদের যে অ্যাপ আছে তাতে আপলোড করব। আমাদের অ্যাপে কিন্তু ক্লাসও চলছে, তোমরা চাইলে আমাদের একটু পরে বলে দিচ্ছি, এইটা কোশ্চেনটাকে সলভ করো, তারপর বলে দিচ্ছি। একটি অবতল মানে ক্লাস চলছে নয়, এই 22-23 দিন হলো আমাদের টোটাল কোর্স খতম হয়েছে সায়েন্সের। ঠিক আছে, আমাদের এখন মক টেস্ট চলছে অ্যাকচুয়ালি। মক টেস্ট যদিও 4 দিন তোমাদের দেওয়া হয়নি, আজকে আবার আপলোড করার কথা আছে আমি যতদূর জানি।
একটি অবতল দর্পণের সামনে একটি বস্তুকে তার মেরু পি এবং ফোকাস এফ এর মধ্যে স্থাপন করা হলো। তো দেখো অবতল দর্পণ বলেছে, আমরা জানি সি এর এ পাশে পয়েন্ট টু বি নোটেড। এইটা হচ্ছে এই যে গ্রাফ তৈরি করে দিচ্ছি, এই গ্রাফ যদি তুমি মাথায় রাখো তুমি যে কোনো অ্যান্সার পাবে। সি এর এ পাশে বড় হয়, সি এর এ পাশে ছোটো হয়, আর সি থেকেই সৎ স্টার্ট হয়ে যায়। তো সি এবং সি এর এ পাশে সৎ পাবো, আর এদিকে আমরা কি পাবো, সদও পাবো, অ্যাকচুয়ালি অসদও পাবো। ঠিক আছে, সি এর এ পাশ থেকে শুধু সৎ স্টার্ট হয়, আর এদিকে সদও আছে অসদও আছে, দুটোই আছে। এটা বেসিক্যালি এখান থেকেই সদ অসদ স্টার্ট হয়ে যায়, বাট আমরা সি থেকে মোটামুটি সদ আমাদের স্টার্ট হয়, পুরোটা এদিকে সদ হবে, এদিকে আমরা সদ অসদ দুটোই পেতে পারি। এই জন্য আমি সিকে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, সি এ কী হয়, সমান হয়। সি এর এ পাশে বড়, সি এর এ পাশে ছোটো, সিতে সমান। এইটা আমি বলে দিচ্ছি একটু আগে। এখানে বলা হচ্ছে পি আর এফ এর মাঝখানে। তো পি আর এফ কোন দিকে থাকে, সি এর এ পাশে থাকে। এবার এই দুটো কন্ডিশন আছে। দেখো যদি তুমি এফের ওপরে রাখো তাহলে তুমি সৎ পাবে, আর যদি তুমি পি আর এফের মাঝখানে কোথাও রাখো, এরকম জায়গায় কোথাও রাখো, তাহলে তুমি অসৎ পাবে। তাহলে এই গ্রাফটা মনে রাখলে, ছোট্ট একটা গ্রাফ মনে রাখলে ইজিলি তুমি পারবে। তাহলে অ্যান্সার কী হবে, পি এবং এফের মধ্যে থাকতে বলেছে। পি আর এফের মধ্যে মানে এই কন্ডিশনটা কাটছে, দিস কন্ডিশন, এই কন্ডিশনটা কাটছে। এবং এখানে কী হবে, অসৎ হবে। অসৎ মানে কাল্পনিক, অসৎ মানে কাল্পনিক। অসৎ প্রতিবিম্ব কোনোদিন উল্টো হয় না, অলওয়েজ মাথা রাখবে। অসতের সঙ্গে সোজা যায়, ঠিক আছে, এটা অলওয়েজ মাথা রাখবে। এটা বাম্পার জিনিস এবং এটা অলওয়েজ, সেটা লেন্স আর দর্পণ যাই হোক না কেন, সদের সঙ্গে উল্টো যায়। সদ ইমেজ সবসময়ের জন্য উল্টো হয়। এখানে অসৎ এবং সোজা অ্যান্সার হবে। তো অসৎ এবং সোজা কোথায় আছে, এই যে অসৎ, কাল্পনিক মানে ভার্চুয়াল, সোজা ইংরেজি হচ্ছে ইরেক্ট। যারা ইংলিশ চাইছো তাদের জন্য, ঠিক আছে, ইরেক্ট বান ERECT হবে, কী লিখলাম কে জানে, ERECT, ঠিক আছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। কতক্ষণ লাগে বলতো কোশ্চেন্স করতে, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 সেকেন্ড। যদি আমাকে এই কোশ্চেন্স করতে দাও 2 to 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে, আমি মানুষ, কম্পিউটার নই। তো 2 to 5 সেকেন্ড আমাকে লাগবে। চলো নেক্সট পরেরটাতে। দেখো আমি এক্সপেক্ট করব একটা লাইক আর একটা হাইপ। যদি কেউ লাইক না দিতে চাও, একটা হাইপ অ্যাটলিস্ট প্লিজ, এটা আমি এক্সপেক্ট করবো। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে তোমরা জিজ্ঞেস করতে পারো যে কী কোর্স আমাদের চলছে, ঠিক আছে। এই নাম্বারে আমরা কিন্তু টোটাল সায়েন্স কম্বো ব্যাচ আমাদের আছে, কম্বো সায়েন্স, ঠিক আছে। যারা জানো তারা জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, বায়োলজি। আমি যতদূর জানি এখনও অবধি 2748 কি 80 আমার মনে নেই এই জায়গাটা, বাট 2700, মোর দ্যান 2700 স্টুডেন্ট আছে ওই ব্যাচে, ঠিক আছে। আই এক্সপেক্ট দ্যাট মোর দ্যান 2700 স্টুডেন্ট আছে, মানে এক্সপেক্ট করছি, কারণ আমাদের টোটাল 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফুল, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 1040-24 জন করে মনে ধরে, ঠিক আছে। আর থার্ড ব্যাচেও মোটামুটি আমরা এক্সপেক্ট করছি 800 মতো টোটাল আমাদের আছে। যারা আমার ব্যাচে তো সবাই আছো, আর মিথ্যে বলা এখানে কোনো জায়গা নেই, কারণ তোমার ব্যাচের মাথায় দেখলেই বুঝতে পারবে যে কতজন কে কত ব্যাচে আছো, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো টোটাল আমাদের আছে, একটা আছে আমাদের, আমার নাম ভুলে গেছি ব্যাচের, যাই হোক, যে যা ব্যাচে আছো গেল। তো এত ইন্টু 2 প্লাস সাম, তো এই হচ্ছে 2740 কি 80 আমার মনে নেই, এরকম স্টুডেন্ট আছো। তো যদি তোমরা এই স্টুডেন্টের মধ্যে থাকতে চাও তাহলে প্লিজ এই ব্যাচে জয়েন করতে পারো। 8670838797 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ব্যাচ নাম্বারকে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট পরেরটা চলো, এটা তোমরা ট্রাই করো। দেখো 2018 থেকে ক্লাস করাচ্ছি, স্টুডেন্টের সঙ্গে একটা ইমোশনাল রিলেশন হয়ে যায়। আমি জানি পুরনো অনেক স্টুডেন্টই এখানে নেই আজকে, তারা হয়তো চাকরি পেয়ে অন্য জায়গায় গেছে, তারা দেখার সময় হয় না, আমি নিজেও জানি। 2018-তে আমাদের এই জার্নি শুরু হয়, 2018-তে। 2019 অবধি চলেছিল, তখন নাম ছিল WBCS পোর্টাল। 2019-এর পরে চেঞ্জ হয়, আজকে 2025। সো এটা বড় সড়ো একটা আমাদের জার্নি, ঠিক আছে। যে যাত্রাপথের প্রতীক সে জানে এই জার্নিতে কতটা হার্ডশিপ আছে, আর যারা আছো প্রথম থেকে তারা জানে। আমি জানি অনেকেই আছে, আর অনেকেই চাকরি পেয়ে চলে গেছে, তার মাঝে মাঝে SMS করে আমাদেরকে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে জানি না কী করে ঠিকানা পায় স্টুডেন্টরা, মানে আচ্ছা সত্যি কথা বলতে কি, এখন ইন্টারনেটের জগতে এভরিথিং ইজ ওপেন। তো তারা চলে এসেছিলো, 4 জন এসেছিলো, যাই হোক, যেটা ব্যাপার। তো ভালো লাগে, কিন্তু যখন আমি দেখি যে ক্লাস অফ আছে এবং তার জন্য তোমরা কিছু কদাচিৎ বাক্য ব্যবহার করো, তখন খারাপ লাগে। তখন মনে হয় যেন তোমাদের খালি ক্লাস করতে আসো, তোমাদের সঙ্গে তো আমার কোনো মেন্টাল রিলেশন নেই, এই জিনিসটা খারাপ লাগে।
তো প্লিজ দয়া করে কোনো কটু বাক্য ইউজ করবে না, খুব খারাপ লাগে। নর্মালি বলতে পারো স্যার ক্লাস দিচ্ছেন না, ক্লাস দিন, নইলে কিন্তু স্যার খারাপ লাগছে আমাদের, এরকম কথাগুলো চলতে পারে, কারণ টিচার স্টুডেন্টের মধ্যে এই কথাটাই চলে। ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি আর কি। যাই হোক, চলো তো 7 দাগ। চলো কী হবে, আমি বেশি কথা আজকে বলবো না, কারণ যে প্রচুর প্রশ্ন আছে, আমি মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে, আসলে এই বা আছে যার সঙ্গে কথা বলতে পারি। তো একটি অবতল দর্পণের সামনে 12 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা বস্তুকে 6 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে। দেখো, অবতল দর্পণের সামনে স্থাপন করা হয়েছে, পয়েন্ট টু বি নোটেড। অবতল দর্পণের সামনে 12 সেমি ফোকাস দৈর্ঘ্য, তার মানে এইটার 12 সেমি আছে, দিস ইজ পি অ্যান্ড দিস ইজ এফ। ঠিক আছে, তো অবতল দর্পণ বলেছে, আর এইটা 12 সেমি মানে এর এদিকে আছে তোমাদের সি। একটু বুঝিয়ে দিচ্ছি, সব করতে সব লাগবে না, সব ইজিলি হয়ে যাবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, এই আমাদের আছে, কারণ স্টুডেন্টরা না আঁকলে ভাবে যে স্যার আঁকলেন না, বুঝতে পারছি না, একটা ব্যাপার থাকে। তো এখান থেকে এইটুকু কত হবে, এটা হবে 24, তাই না? টোটালটা এটা যদি 12 হয়, এখান থেকে এইটুকু যদি 12 হয়, তাহলে এখান থেকে এইটুকু 12, তাহলে 12 12 24, খতম। খতম নয়, মানে ব্যাপারটা খতম। এবার আসল ব্যাপারটা কী বলেছে দেখি, ওই 6 সেমি 12 সেমি ফোকাস দৈর্ঘ্য একটা বস্তুকে 6 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে। 6 সেমি দূরত্বে 12 সেমি ফোকাস দৈর্ঘ্য 6 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে, মানে কি পি আর এফের মাঝখানে কোথাও স্থাপন করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি 12 মানে 6 6, অর্থাৎ হাফই মাঝখানে স্থাপন করা হয়েছে। তো বলছে প্রতিচ্ছবি গঠিত হবে কোন দূরত্বে গিয়ে। দেখো, এর জন্য কিন্তু ম্যাথ করার কোনো দরকার নেই। আমরা জানি যে যখন পি আর এফের মাঝখানে কোনো বস্তুকে রাখবে, তখন সেটা হবে বড় প্রতিবিম্ব। তখন সেটা কী হবে, তখন সেটা হবে তোমাদের বড় প্রতিবিম্ব। কি বলেছে দেখো, 6 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তো পি আর এফের মাঝখানে যখন কোনো বস্তুকে রাখবে, তখন সেটা হবে বড় প্রতিবিম্ব। আর সেটা কেমন হবে, সেটা হবে অসৎ। আমি তোমাদের বলেছি পি আর এফের মাঝখানে বড় আর অসৎ হয়, এফে রাখলে বড় হয় কিন্তু সৎ হয়, এইটুকুই গেল। এরপর থেকে সব কী হতে আরম্ভ করে, এই পর্যন্ত তোমাদের বড় হবে, সি পর্যন্ত। এদিকে তোমাদের বড়, আমি তোমাদের বলেছি এদিকে বড়, সি এ তোমাদের সমান, আর সি এর থেকে এদিকে কী হবে, ছোট। এইটা আমি গ্রাফ তো করে দিয়েছি, গ্রাফ তো করা আছে। ঠিক আছে, এদিকে সব বড়, এখানে সমান, সিতে রাখলে সমান, এদিকে রাখলে গেলে ছোট। তো বড় আর অসৎ হবে, তো বাস্তব কাটো, বাস্তব কাটো, এই দুটো অ্যান্সার তোমাদের হতে পারে, এই দুটো অ্যান্সার তোমাদের হতে পারে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, একটা ছোট্ট অঙ্ক করে দিই, যদি অঙ্ক করার দরকার নেই, এটা যারা খুব প্র্যাকটিস করেছো তারা ইজিলি বুঝতে পারবে, বাট যাদের খুব বেশি প্র্যাকটিস নেই তাদের পক্ষে একটু সমস্যা হয় বই কি, ওই জন্য আমি অঙ্কটাকে করছি। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। দেখো, অবতল দর্পণ বলেছে, পয়েন্ট টু বি নোটেড। কয়টা জিনিস এখানে লিখে দিই। দেখো, অবতল বলেছে, অবতল মানে কি কনকেভ। অনেকে বললো স্যার কনকেভটা তো বললেন না। অবতল বলেছে মানে কনকেভ, দর্পণ মানে মিরর, এটা আর ইংরাজি লিখছি না। ঠিক আছে ভাই, বাংলা ভাষাকে একটু গুরুত্ব দাও। তো কনকেভ গেল। তো এর যে ফোকাস দৈর্ঘ্য সেটা কি, দেখো ফোকাস কোন দিকে আছে, বাঁ দিকে আছে। তো ফোকাস কী হবে, নেগেটিভ হবে, তার মানে 12 হবে, নেগেটিভ 12। যেগুলো দেওয়া আছে সেগুলো সাইন লিখবে, যেগুলো দেওয়া নেই সেগুলো সাইন কখনো লিখবে না। বস্তুকে বসানো হয়েছে, বস্তু দূরত্ব মানে কি, বস্তু দূরত্ব মানে হচ্ছে আমাদের ইউ, বস্তু দূরত্ব মানে হচ্ছে আমাদের ইউ, সেটা কি আমাদের নেগেটিভ হবে, কারণ বস্তুকে দেখো বাম দিকে বসানো। মনে রাখবে, লেন্স হোক আর মিরর হোক, বস্তুকে বাম দিকে বসানো হয়। তো বস্তু দূরত্ব ইউনিভার্সালি নেগেটিভ নেওয়া হয়, লেন্স হোক আর মিরর হোক। ঠিক আছে, এটা দুটো নেওয়া হয়েছে। তো আমরা ফর্মুলা কী জানি, ফর্মুলাটাকে আমি এবার এইদিকে লিখছি। আমরা জানি, আচ্ছা একটু কাটাকে, আমরা কী জানি, 1 বাই, তাই তো, ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তো 1 বাই ভি, ভি আমাদের কত, আরে বাবা সেটাই তো বার করতে বলেছে। ইউ কী হবে, নেগেটিভ হয়ে যাবে। এই পজিটিভটা নেগেটিভ কেন হবে, কারণ ইউ এর মান এখানে নেগেটিভ আছে। তো এই যে 6 নেগেটিভটাকে আমি এখানে দিলাম, এই প্লাস আর ইউ এর 6 -6, সেটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এখানে কী হবে, -1/12। এটা যদি এদিকে যায় 1 বাই ভি, এখানে কী যাবে, -12 প্লাস 1/6। সেটা কী দেবে দেখো, নিচে 12, ওপরে আমাদের কী আছে, ওপরে আমাদের 1 আছে, এখানে আমাদের 2 আছে। তো 1 - 2 মানে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি কী হয়, 1/12 হচ্ছে 1/6 হাফ। তো এখানে ডেফিনেটলি 1/12ই আসবে। এবার কিসে আসবে, আমরা জানি পজিটিভে আসবে। কেন, কারণ 1/6 বড়, তাই। এইটুকু যাদের ম্যাথে নলেজ নেই তারা কি করবে বলো তো দেখি। 1/6 হচ্ছে 1/12 ডবল করলে 1/6, এই দেখো না কাটাকুটিও 1/6 আসছে। 1/12 × 2, তার মানে 1/12 ডবল করলে কী হচ্ছে, 1/6 আসছে। এবার 1/6 তো বড়, তাহলে তো এখানে পজিটিভে থাকবে। এই অঙ্কটা কি করার দরকার ছিল, আমি এইটাই বলছিলাম, অঙ্ক করার দরকার ছিল না। তোমরা যদি একটুখানি বেসিক নলেজ ফলাও, তাহলে এই অঙ্কের এই যে ব্যাপারটা, এই যে টাইম নষ্টকারী ব্যাপারটা, এই নীল
পার্টটা, এটা করতে হয় না, এটা আমি বলতে চাইছি। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভি এর মান কত হয়েছে, ভি এর মান কী হয়েছে 12। এখন দেখো ভি এর মান 12 এসছে, এখানে লিখছি ভি এর মান 12 এসছে এবং এটা পজিটিভ এসছে, তার মানে কি বলো তো, তার মানে ইমেজ তৈরি হবে এই দিকে, কোন দিকে, এই দিকে, এবং ইমেজ বিশাল বড় হবে এবং ভার্চুয়াল, মানে এখানে যদি ছোটো দাও, এই যে টিকটা, এই টিকটা এরকম বড় বড় দেখাবে, টিকটা কেমন দেখাবে, এরকম বড় দেখাবে। ঠিক আছে, যাই হোক এখানে অ্যান্সার কী হবে আমাদের, ডি অপশান উইল বি কারেক্ট। কোনটা দিয়া করি, এটা দিয়ে করি, ডি অপশান কারেক্ট। পরের প্রশ্ন দেখো, এটা একটা ম্যাথ দিয়েছে তোমাদের, উত্তল দর্পণ দিয়েছে। আচ্ছা চলো একটু অন্য কালি ইউজ করি আমি। হ্যাঁ, তো উত্তল দর্পণ দিয়েছে, এটা উত্তল দর্পণ, এবং বলেছে উত্তল দর্পণের সামনে, সামনে মানে এখানে, তো 10 সেমি ফোকাল দৈর্ঘ্যের, এটার ফোকাস দৈর্ঘ্য কত, 10 সেমি। তো আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস এইদিকে থাকে। ঠিক আছে, তো ফোকাস আমাদের কত বলেছে, 10 সেমি। ক্লিয়ার। নেক্সট কী বলেছে, মানে পি থেকে এফের দূরত্ব কত, 10 সেমি। আর কি বলেছে, আর বলেছে 15 সেমি দূরত্ব, তার মানে দেখো বস্তুকে সবসময় কোন দিকে রাখে, বাম দিকে রাখে, লেফট সাইডে রাখে। আমি ওই জন্য বলেছি বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু এফ রাইটে পড়ছে, তো এফ আমরা পজিটিভ নেব। তো এফ আমাদের কত বলেছে, +10, আর ইউ আমাদের, ইউ মানে বস্তু দূরত্ব, সেটা কি আমাদের -15। এখন জানি আমরা উত্তল দর্পণে অলওয়েজ ছোটো প্রতিবিম্ব তৈরি হয় এবং কাল্পনিক মানে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, এটা তো আমরা জানি। দ্যাট মিন্স এখানে আমাদের বাস্তবগুলো তো কেটেই যাবে, ভার্চুয়াল ইমেজ তৈরি হয় আমরা জানি, এবং ভার্চুয়াল এবং ছোট, স্মল। এখন আই ডোন্ট নো ওয়েদার দ্য অপশন সি অর ডি কারেক্ট, আই নিড টু ক্যালকুলেট ইট। ঠিক আছে, লেটস ক্যালকুলেট। তো ওকে, দ্যাট ইজ ওয়াই, চলো করা যাক। এখানে দেখতে পাচ্ছ 1/v + 1/u = 1/f, কারণ দর্পণের বলেছে, তো ভি এর মান বার করতে বলেছে তোমাদের। আচ্ছা এগুলো আগে লিখে নিই, নইলে তোমাদের মানে অসুবিধা হয়ে যায়। ইউ এর মান আমাদের নেগেটিভ থাকবে, এই -15 মাইনাসটাই এইটা, = 1/f, এফ আমাদের পজিটিভ থাকবে। 1/v = কী হচ্ছে, 1/10 + 1/15, নিচে হচ্ছে আমাদের 30, ওপরে হচ্ছে আমাদের এখানে 3, আর এখানে হচ্ছে তোমাদের 2, তো 5/30, তার মানে 6, 1/6, 1/v এর ভ্যালু 1/6, তো v এর মান কী হবে, 6। ওকে, ক্লিয়ার। পরটা চলো, নেক্সট প্রশ্ন, একটি অভিসারী দর্পণের সামনে 40 সেমি দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে, যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তো প্রতিচ্ছবি বিবর্ধন কল্পনা করতে বলে। দেখো অভিসারী দর্পণ বলতে কী বোঝে, এর আগে বোঝো। অভিসারী দর্পণ মানে এমন একটা দর্পণ যেটা তার উপরে পড়া সমস্ত যে লাইট রেজ আছে, অর্থাৎ আলোক রশ্মি আছে, তাদেরকে একটা বিন্দুতে কী করে দেয়, মিলিত করে দেয়। ঠিক আছে, তো এটা কোন দর্পণ তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কনভার্জিং মিরর। কনভার্জিং মিরর কে, এখানে কনকেভ মিরর, ওই জন্য এর নাম কনকেভ, কনকেভ মিরর। ঠিক আছে, তো কনভার্জিং মিরর হচ্ছে কনকেভ মিরর, আর কনভেক্স মিরর হচ্ছে ডাইভার্জিং মিরর। তোমরা বলছো দুটোতে তো কন থাকে, ইয়েস কন থাকে, তো কনকেভ মানে অবতল দর্পণ। ঠিক আছে, এখানে দর্পণ বলেছে তো, হ্যাঁ অনেক সময় লেন্স বলে, তো অবতল দর্পণ। যাই হোক, এবার এখানে কি প্রশ্নটা অ্যাকচুয়ালি বলেছে সেটা পড়ো। বলেছে যে অভিসারী দর্পণ, মানে তুমি তো প্রমাণ পেয়ে গেলে এটা অবতল দর্পণের কথা বলছে, দ্যাট মিনস এটা অবতল দর্পণ। এইভাবে পড়ো, অবতল দর্পণের সামনে কি করা হয়েছে, 40 সেমি দূরত্বে, অবতল দর্পণের সামনে 40 সেমি দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে, যার ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, মানে সিতে একটা বস্তুকে রাখা হয়েছে, তাই নয় কি, একটা ফোকাস দৈর্ঘ্য যার পি থেকে এফের দূরত্ব হচ্ছে যার 20 সেমি, তুমি তার সিতে কোনো বস্তুকে রাখছো, তাহলে সি তো দেখতে, ভালো করে খেয়াল করো একটা জিনিস, এক মিনিট ঠিক করে রেখে দিই একটু, নাহলে বুঝতে পারবে না। এই তো তোমার বলেছে না, এই হচ্ছে তোমার সি, এটাও তো তোমাদের 20, তাহলে টোটালটা কী হচ্ছে, 40 হচ্ছে, ইয়েস 40 হচ্ছে। তার মানে তুমি বস্তুকে কোথায় রেখেছো, সিতে রেখেছো। কোনো বস্তুকে তুমি কোথায় রেখেছো, একটা মোমবাতি ধরো জ্বলছে, বস্তুকে তুমি কোথায় রেখেছো, সিতে রেখেছো। কোথায় রেখেছো তুমি বস্তুকে, সিতে রেখেছো। কী জিজ্ঞেস করছে, তো প্রতিচ্ছবি বিবর্ধন জিজ্ঞেস করেছে, তো সিতে রাখলে বিবর্ধন কী হবে, সিই হবে। অর্থাৎ এখানে যা আকৃতি আমরা জানি, সিতে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, কিন্তু সমান এবং কেমন, সমান এবং সৎ। তো সমানের জন্য আমাদের বসবে হচ্ছে 1,
সদের জন্য বসবো হচ্ছে মাইনাস। মনে রাখবে সৎ প্রতিবিম্ব ম্যাগনিফিকেশন নেগেটিভ হয়। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, নেক্সট চলো। মনে রাখবে একটা জিনিস, ছোট হলে একের থেকে কম হতো। ছোট যদি সদ হয়, কারণ অবতল সদ পাওয়া যায়, তো ছোট যদি সদ হয় তাহলে একের থেকে কম হবে এবং সেটা নেগেটিভ ভ্যালু দেবে, নেগেটিভ হবে সেটা। আর যদি বড় হয়, ঠিক আছে, বড় বা দু রকমের হয়। বড় যদি সদ হয় তাহলে নেগেটিভ গ্রেটার দ্যান 1 দেবে। তোমরা স্যার নেগেটিভ ভ্যালু ও একের থেকে বড় কী করে হয়? এটা একটা একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল। দেখো ব্যাপারটা হচ্ছে এই নেগেটিভ আমাদের বোঝায় যে এই যে বড় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে সেই প্রতিবিম্বটা এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, ঠিক আছে, যে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে বলো তো? একটা তুমি যদি দর্পণ টানো তাহলে দর্পণের ঠিক মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় উৎপন্ন হলে আমরা সেটাকে নেগেটিভ নেই, তার বিবর্ধন মানে ম্যাগনিফিকেশান, ঠিক আছে। আর যদি সেটা উপরে উৎপন্ন হয় তাহলে তাকে আমরা নেই পজিটিভ, ঠিক আছে। তো এই নেগেটিভ মানে ওটার ভ্যালু নেগেটিভ নয়। এইটাই আমি তোমাদের বারবার বলতে, এই যে নেগেটিভ মানে এটা নেগেটিভ 1-এর ভ্যালু নয়। এই 1 বলে দিচ্ছে ও ইকুয়াল টু 1 মানে এই যে আকৃতিটাকে 1 ইউনিট ধরা হয়। আর ইকুয়াল টু 1 মানে এর সমান আকৃতির বলে ইকুয়াল টু 1। নেগেটিভ কেন? কারণ এটা সৎ প্রতিবিম্ব, তাই জন্য নেগেটিভ আসছে, ঠিক আছে। মানে এইখানকার কথা বলছি, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব বলে, এটা হচ্ছে সৎ এবং সমান আকার, ওই জন্য নেগেটিভ আসছে সদের জন্য। এর ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে না, সেই জন্য সৎ প্রতিবিম্ব বড় হলেও নেগেটিভ হতে পারে, কারণ এটা একের থেকে ভ্যালু বড় দেখাচ্ছে না। বোঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর অসদের ক্ষেত্রে কী হয়? অসদের ক্ষেত্রে কী হয়? আমাদের পজিটিভ এবং গ্রেটার দ্যান 1 হয়। এই হচ্ছে দুটো জিনিস মনে রাখবে। বড় তো সদ অসদ দুটোই হতে পারে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, একটি অবতল দর্পণের সামনে একটা বস্তুকে তার ফোকাস এবং পি এর মধ্যে স্থাপন করা হয়েছে, তার মানে কেমন প্রতিবিম্ব উৎপন্ন হবে? ক্লিয়ারলি জানি যে সি এর এদিকে রাখলে আমরা সব বড় পাবো, সি এর এদিকে রাখলে আমরা সব ছোট পাবো। তো 100% শিওর এটা বড় উৎপন্ন হবে। আর বড় প্রতিবিম্ব দুই টাইপের হয়, যদি আমরা এফের ওপর রাখি তাহলে আমরা সৎ প্রতিবিম্ব পাবো, আর যদি আমরা এফ থেকে পি এর মধ্যে রাখি তাহলে আমরা অসৎ প্রতিবিম্ব পাবো। তাহলে গ্যারেন্টি এটা অসৎ প্রতিবিম্ব হবে, ঠিক আছে। আর অসৎ প্রতিবিম্ব কিন্তু বড় হবে, ঠিক আছে। গ্যারেন্টি কি? অসৎ প্রতিবিম্ব হবে এবং বড় হবে। তো কোনটাতে দেখো বড় লেখা আছে? ক্ষুদ্র তো হবে না, বড় ক্ষুদ্র তো হবে না। দেখো বড় লেখা আছে। আর আমরা জানি এই অসৎ প্রতিবিম্ব দর্পণের ক্ষেত্রে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, অবতল দর্পণে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় না সেটা দর্পণের পিছনে তৈরি হয়। পিছনে মানে দর্পণের রাইট সাইডে, দর্পণের কোন সাইডে তৈরি হয়? দর্পণের রাইট সাইডে তৈরি হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, দর্পণ যদি এখানে হয় দর্পণের পিছনে মানে দর্পণের রাইট সাইডে তৈরি হয়। তো কী হবে অ্যান্সার তোমাদের? সি। এই যে সি বড় আছে এবং পিছনে আছে, এইটা সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। 11 দাগ কী বলেছে দেখো, এটা 2022-এর প্রশ্ন। একটি অবতল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে, যদি বক্রতা ব্যাসার্ধ 100 সেন্টিমিটার হয় তবে দূরত্বটি কত? বুঝলাম না। একটি অবতল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব, একটি অবতল দর্পণের মেরু, আসলে বাংলা, একটি অবতল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব, মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব, যদি বক্রব্যাসার্ধ 100 সেন্টিমিটার হয় তো দূরত্বটি 100 সেন্টিমিটারই হবে। এটা আবার প্রশ্ন হলো? তো 100 সেন্টিমিটারই হবে, তাই তো বলেছে। একটা অবতল দর্পণ, তো বলছে মেরু মানে পোল, আর এখানে থাকে এফ, এখানে থাকে হচ্ছে সি। তো এই সি থেকে পি এর মধ্যে দূরত্ব বলছে আমাদের 100 সেন্টিমিটার, কারণ এইটাই হচ্ছে আমাদের বক্র ব্যাসার্ধ, ঠিক আছে। এটাই আমাদের কি? বক্র ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, সি ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। তো এই বক্র ব্যাসার্ধ তো এটাই হবে, অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো। দেখো সব প্রশ্ন নিয়েছি তো, যার ফলে কী হয়েছে, প্রশ্নগুলো কিছু সহজ কিছু ইজি এসছে, আবার কিছু কঠিনও আছে। তো এখনও পর্যন্ত আমি তো কঠিন প্রশ্ন পাইনি। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত হবে যদি তার ফোকাস দৈর্ঘ্য হয় 2 মিটার? উত্তল দর্পণের বক্র ব্যাসার্ধ ডবল হবে, সো 4 হবে। পরেরটা চলো।
নেক্সট কি বলেছে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের পিছনে গঠিত প্রতিচ্ছবির প্রকৃতি কী হবে। দেখো উত্তল দর্পণ বলেছে, প্রতিচ্ছবি অলওয়েজ কী হয়, অসৎ হবে আর কী হবে, ছোট হবে। ঠিক আছে, আর অসৎ তো সোজাই হয়, এখানে তো ছোটো বড়োর ব্যাপার বলেনি, তো মনে রাখবে অসৎ হবে, সোজা হবে আর ছোট হবে। দ্যাট মিন্স এটা হবে ভার্চুয়াল। সোজা, সোজা মানে হচ্ছে ইরেক্ট, ERECT, আর ছোট মানে হচ্ছে ডিমিনিশড। ডিমিনিশডও লেখা থাকে ইংরেজিতে, অনেক সময় স্মলও লেখা থাকে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি কাল্পনিক এবং সোজা। পরেরটায় চলো। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে মনে রাখবে লেন্সের ক্ষেত্রে, সরি আগে দর্পণ বলি, দর্পণের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব মানে অসৎ প্রতিবিম্ব, দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব দর্পণের পিছনে উৎপন্ন হয়, অর্থাৎ রাইট সাইডে উৎপন্ন হয়। ঠিক আছে, এটাকে দর্পণের পিছনেও বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু যদি আমরা লেন্স দেখি, এটা লেন্স আঁকলাম, কেমন এঁকেছি দেখো, যদি আমরা লেন্স দেখি, ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে মনে রাখবে অসৎ প্রতিবিম্ব এই দিকে উৎপন্ন হয়, অর্থাৎ লেফট সাইডে উৎপন্ন হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আমি কিন্তু দর্পণ বলেছি মানে এনি দর্পণ, আর আমি কিন্তু লেন্স বলেছি মানে এনি লেন্স, মানে আমি বলে দেবো নইলে। তো লেন্সের ক্ষেত্রে মনে রাখবে অসৎ প্রতিবিম্ব লেফটে উৎপন্ন হয়, দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব রাইটে উৎপন্ন হয়। পরেরটায় চলো। উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, ফোকাসের দৈর্ঘ্য কত হবে। বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার মানে ফোকাস হবে এর হাফ, তো 15/2, দ্যাট মিনস 7.5। এখন দেখো 7.5কে মাইনাসে আছে, দেখো উত্তল দর্পণ বলেছে মানে এইটা। আমরা জানি উত্তল দর্পণের ফোকাস আমাদের রাইট সাইডে থাকে। উত্তল দর্পণের ফোকাস কোন সাইডে থাকে, রাইট সাইডে থাকে। রাইট সাইডে থাকলে এটা কী হবে, +7.5 হবে। তো অ্যান্সার উইল বি দিস। এটা খেয়াল রাখবে, যদি এটাই অবতল দর্পণ বলতো তাহলে এই ফোকাসটাই, যদি এটা বলতো 15 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তো ফোকাস এর মাঝখানে অবস্থান করতো এবং ফোকাস কিন্তু নেগেটিভ হতো। কেন নেগেটিভ হতো, কারণ এটা লেফটের দিকে থাকে তাই। ঠিক আছে, তখন কিন্তু -7.5 অ্যান্সার হতো। দেখো আমি অ্যান্সার, এটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে, কারণ এখানে কি বলেছে, এখানে উত্তল দর্পণ বলেছে। এটা হচ্ছে অবতল দর্পণ হলে -7.5 হতো, আর উত্তল দর্পণ বলেছে, সো +7.5 আমাদের অ্যান্সার হবে। দ্যাট মিনস এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখো, বলেছে উত্তল দর্পণ 10 সেন্টিমিটার দূরে আছে, মানে বলেছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা উত্তল দর্পণ আছে, অর্থাৎ কনভেক্স মিরর আছে, এবং বলেছে তার প্রধান ফোকাস মেরু থেকে কত দূরে থাকবে। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, মানে এখানে সেন্টার অফ কার্ভেচারের ভ্যালু হচ্ছে 10, এটা হবে তোমাদের 5 সেমি, মানে এফ হয় ব্যাসার্ধের হাফ, যা ব্যাসার্ধ হয় এফ হয় তার হাফ। ঠিক আছে, ব্যাসার্ধ হবে ব্যাসার্ধের হাফ হবে এফ। ঠিক আছে, ব্যাসার্ধকে হাফ করলে আমরা এফকে পাই, তো এফটা তো লেখা যাবে না, ব্যাসার্ধ বাই হাফ করলে আমরা এফ পাই, এইটা লিখলে ঠিক হবে। চলো পরেরটাতে। সব প্রশ্নই নিয়েছি তোমাদের মোটামুটি, ওই জন্য একই প্রশ্ন বারবার চলে এসছে। একটি গোলাকার দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40 সেমি, তো ফোকাস দৈর্ঘ্য কী হবে, ডেফিনেটলি 20 হবে, অর্থাৎ হাফ হবে। ঠিক আছে, এগুলো জাস্ট অ্যান্সার করে দিয়ে চলে যাচ্ছি। নেক্সট চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি কাল্পনিক রেখা যা প্রধান ফোকাস এবং বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রম করছে। দেখো এইটা হচ্ছে তোমাদের একটা, ধরো অবতল দর্পণই আমি আঁকছি। ঠিক আছে, অবতল দর্পণ, যেহেতু বক্রতা কেন্দ্র বলেছে, সো আমরা দর্পণকে আইডেন্টিফাই করব, লেন্সকে করব না, কারণ বক্রতা কেন্দ্র কার থাকে, দর্পণের থাকে। এ হচ্ছে তোমাদের পি, এ হচ্ছে তোমাদের এফ, আর এ হচ্ছে তোমাদের সি। তোমাদের বলেছে যে একটা রেখাকে এখানে টানতে বলেছে, যেটা এই রেখাটা, চলো একটু অন্য গালি করে দিই, এটা করি। তো এই যে রেখাটা, এই রেখাটার কথা বলেছে। এই রেখাটা কি, যদি বেঁকে গেছে, বাট বেঁকবে না, একদম স্ট্রেট লাইনে থাকবে। সি এফ আর পি একই, মনে রাখবে সি এফ আর পি কিন্তু সমরৈখিক বিন্দু, লিনিয়ার, যেটাকে বলা হয় আমি ভুলে যাচ্ছি, লিনিয়ার পয়েন্টস। তো সমরৈখিক বিন্দু হয়। এটাও পরীক্ষায় আসেনি এখনও, আমি ভেবেছিলাম এটা তোমাদের আমাদের পেইড কোর্সের যে মক টেস্ট হয় তাতে দেবো, যে সি এফ এবং পি নিচে কোন বিবৃতি সত্য, বলে দেবে সি এফ এবং পি। একটি অবতল দর্পণের ক্ষেত্রে সি এফ এবং পি হলো সমরৈখিক বিন্দু নয়, মানে জাস্ট কিছুই নয়, এই নর্মাল কনসেপ্টকে ঘুরিয়ে দেওয়া, জিওমেট্রিক ফিগারে দিয়ে দেওয়া। তো অ্যান্সার আমাদের কী হবে, এখানে বলেছে তাহলে এই রেখাটাকে কী বলা হয়, ডেফিনেটলি এই রেখাটাকে আমরা কী বলি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল
অ্যাক্সিস বলি, ঠিক আছে, একে আমরা কী বলি, প্রিন্সিপাল অ্যাক্সিস। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো, কি বলেছে দেখো, বলেছে যে প্রধান অক্ষ সম্পর্কে কোনটা সত্যি। প্রধান অক্ষ হলো দর্পণের উভয় পাশে প্রসারিত একটি কাল্পনিক রেখা, এটা কিন্তু সত্যি। প্রধান অক্ষ কিন্তু, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, লেন্স হোক আর দর্পণ হোক, প্রধান অক্ষ কিন্তু দুদিকেই, দেখো আমি সব মনে রাখবো, আমি এইভাবে আঁকি, কিন্তু আমি এই পর্যন্ত থেকে ছেড়ে দিই না কিন্তু। কেন, কারণ তোমাদের বলি, এটা কারণটা বলি। ধরো আমরা জানি দর্পণের এপাশে আমাদের অসৎ অর্থাৎ ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, আমি ভি বলে ছেড়ে দিচ্ছি, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। তো ভার্চুয়াল ইমেজ যখন ম্যাগনিফিকেশান করি, তখন ভার্চুয়াল ইমেজের ম্যাগনিফিকেশান কী করি, পজিটিভ। এই পজিটিভ কী বোঝায়, এই যে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে সেটা কিন্তু বড় এবং সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আছে। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আছে বোঝানোর জন্য আমরা পজিটিভ শব্দটাকে ব্যবহার করি। আমরা যখন কোনো গ্রাফ তৈরি করি, আমরা জানি এটা যদি এক্স আর এটা এক্স ড্যাশ হয়, তাহলে আমরা কি জানি, এর ওপরে, এক্সের ওপরে যদি কিছু থাকে, ঠিক আছে, এক্সের ওপরে যদি কিছু থাকে তখন আমরা তাকে পজিটিভ নেই, নিচে হলে তাকে আমরা নেগেটিভ নেই। ইয়েস ও নো বলো, তাই না? এক্সের ওপরে, কারণ কি, এই ওপরেরটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ওই জন্য তো এক্সের ওপরে যদি কিছু থাকে, এইখানে যা থাকবে সব পজিটিভ নেই, এক্সের নিচে থাকলে নেগেটিভ নেই। কেন, কারণ এই ওপরটা হচ্ছে ওয়াই, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাই না? নিচেরটা হচ্ছে নেগেটিভ, এটা ওয়াই ড্যাশ। ক্লিয়ার? এই কারণে হয়। এখানে এই কথাটা কিন্তু সত্যি যে প্রধান অক্ষ কিন্তু দর্পণের উভয় পাশে, সেটার প্রমাণও তোমাদের দিলাম। যখন অসৎ বিম্ব বলি তখন তার ম্যাগনিফিকেশন পজিটিভ কেন হয়, এই কারণে হয়, কারণ এই অসৎ বিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়, প্রধান অক্ষের উপরে অবস্থান করে। তার মানে দেখো আমাদের কিন্তু 1 নম্বরটা কারেক্ট হবে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে 2 নম্বর, দেখো বলেছে প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র মানে সি, এফ প্রধান ফোকাস এবং মেরু মানে পি এর মধ্য দিয়ে যায়, এটাও কিন্তু কারেক্ট। নেক্সট বলছে বক্র দর্পণ মানে হচ্ছে যে তোমাদের যাকে বলা হয় গোলীয় দর্পণ, ঠিক আছে, বক্র দর্পণ মানে এখানে গোলীয় দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণের ইংলিশ তোমাদের হয় হচ্ছে, আমার যদি মনে আছে কার্ভিং মিরর, ঠিক আছে, কার্ভিং মিরর এটাও হয়, কার্ভিং মিরর এটাও তোমাদের কিন্তু হয়। তো এই 3 নম্বরটা কিন্তু নয়, কারণ দেখো রেখাটা স্ট্রেট হয়, রেখাটা কখনোই বেঁকা হয় না, কারণ 3টে বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, সি, এফ আর পি, 2টো বিন্দু হলেই স্ট্রেট লাইন নেবে, তো কিন্তু 3টে, তো ডেফিনেটলি এটা কিন্তু বেঁকা হয় না। তো এখানে কী হবে, 1 আর 2 কিন্তু তোমাদের কারেক্ট। চলো পরেরটাতে, পরের প্রশ্ন দেখো কি বলেছে গোলীয় দর্পণ মানে গোলাকার দর্পণ মানে ওইটার কথাই বলেছে, প্রতিচ্ছবির জন্য ফোকাস দৈর্ঘ্য এফ, বক্রতা ব্যাসার্ধ আর, তাহলে চিহ্নের সঠিক নিয়মটা কি? ঠিক আছে, চিহ্নের সঠিক নিয়ম হচ্ছে কি বলেছে, উত্তল দর্পণের জন্য এফ ধনাত্মক। দেখো একটু আগে তোমাদের এগুলো সব বলে দিয়েছি, সো অসুবিধা কিছু নেই। এফ যদি হয়, আমরা জানি এফ উত্তল দর্পণের জন্য রাইট সাইডে থাকে, ঠিক আছে, আর অবতল দর্পণে এফ কোথায় থাকে, লেফট সাইডে থাকে। তাহলে এদিকে আমাদের এফ হবে পজিটিভ, এদিকে আমাদের এফ হবে নেগেটিভ। তো উত্তল দর্পণের জন্য এফ ধনাত্মক, আর ধনাত্মক। এফ যদি ধনাত্মক হয় তো আর ডেফিনেটলি ধনাত্মক হবে, এটা মাথা রাখবে। এফের যা সাইন হয় আর এর সাইন সেম টু সেম হয়। আর মানে কি, আর মানে হচ্ছে বক্র ব্যাসার্ধ কি আর বলা হয়, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার মানে পি থেকে সি অবধি টানা যে লাইন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আর। এবং আর কি হয়, আর যদি এফ ধনাত্মক হয় আরও ধনাত্মক হয়, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট বলছি উত্তল দর্পণের জন্য এফ ঋণাত্মক আর ধনাত্মক, এটা তো কারেক্ট নয়। অবতল দর্পণের জন্য এফ ধনাত্মক আর ঋণাত্মক, কারেক্ট নয়। দেখো দুটো যদি আলাদা হয় তো এমনি কারেক্ট হবে না, এখানে এফ ঋণাত্মক, অবতল দর্পণের জন্য এফ ঋণাত্মক আরও ঋণাত্মক, এটাও কারেক্ট। তো আমি জানি না এখানে তোমাদের, 1 মিনিট, এফ ধনাত্মক আর আর ধনাত্মক, এটা তো কারেক্ট, দুটোই কারেক্ট। এখানে তো আমি বোথ এ আর ডি অপশানে পাচ্ছি, বোথ এ অ্যান্ড ডি উইল বি কারেক্ট, বোথ এ অ্যান্ড ডি উইল বি কারেক্ট, ঠিক আছে, এটা মনে রাখবে, বোথ এ অ্যান্ড ডি কারেক্ট হবে এখানে। চলো পরেরটাতে। আচ্ছা এটাও তোমাদের শিফটে পড়া প্রশ্ন, কিন্তু কোনোভাবে শিফটের নামটা উঠে গেছে। বলেছে অবতল দর্পণ থেকে প্রতিফলনের ক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার হয়, মানে ইউ যদি 5 সেমি এবং ইউ নেগেটিভে থাকে, প্রতিবিম্ব বা প্রতিচ্ছবির দূরত্ব যদি মানে ভি যদি 2 হয়। এখন 2টা আমাদের কি বলেছে, পজিটিভ না নেগেটিভ বলেছে, কিছুই তো বলেনি। প্রতিচ্ছবির দূরত্ব যদি 2 হয়, আচ্ছা এবার আমাদের বিচার করে নিতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি, তাহলে বলেছে দর্পণ দ্বারা
বিবর্ধন কি হবে? একটা মিনিট। এই প্রশ্নটা না অনেকে বলবে যে প্রশ্নটা হচ্ছে ভুল, বাট না, এই প্রশ্নটা কিন্তু কারেক্ট প্রশ্ন। ঠিক আছে, এটা আমার একটা খুব দারুণ লাগলো প্রশ্নটা পড়ে। দেখো, একটু আগে আমি তোমাদের কয়েকটা কথা বলেছি, সেই কথাগুলোকে একটু মনে রাখলে এটা তুমি ডেফিনেটলি বুঝতে পারবে। যেমন দেখো, আমি তোমাদের এটা বলেছিলাম যে কি বলেছিলাম, যে যখনই পয়েন্ট টু বি নোটেড, যখনই আমরা ম্যাগনিফিকেশান বার করি, আমি তার আগেও আরও কতগুলো কথা বলেছি, সেটা হচ্ছে যে আমরা যখন অবতল দর্পণের কথা বলছি, এটা ধরো অবতল দর্পণ, এটা অবতল দর্পণ, তো আমরা যখন অবতল দর্পণের কথা বলছি, আমরা জানি যে আমরা যত সিতে যাব, সি এর এদিকে যত যাব তত আমরা বড় পাবো, সি এর এদিকে যত যাব তত আমরা ছোট পাবো, তাই না? তত আমরা কী পাবো? তত আমরা ছোট পাবো। আর আমি বলেছিলাম যে মোটামুটি সি থেকে আমাদের এদিকে যা আছে সবই সদ হয়, সি এর এপাশে সদ অসদ দুটোই পাওয়া যায়, কিন্তু সি এর এদিকে যা আছে সবই সদ হয়। তার মানে তুমি একটা কথা ভালো করে ভাবো যে ছোট প্রতিবিম্ব অবতল দর্পণে সবসময় সৎ প্রতিবিম্ব হয়। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে মনে রাখতে হবে। যে কি বললাম, অবতল দর্পণে ছোট প্রতিবিম্ব যদি হয় না, ছোট প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব, সেটা অলওয়েজ কেমন হবে? সেটা অলওয়েজ সৎ প্রতিবিম্ব হবে। এই পয়েন্টটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার আমরা জানি যে সৎ প্রতিবিম্ব ছোট হয়, তাহলে তার ম্যাগনিফিকেশান কি হবে? ডেফিনেটলি লেস দ্যান 1 হবে, কারণ ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 হলে তবেই তো সেটা ছোট হবে। আমি তোমাদের বলেছি সমান মানে ইকুয়াল টু 1, সমান হওয়া মানে সমান আকারের হওয়া মানে ইকুয়াল টু 1, ছোটো হওয়া মানে লেস দ্যান 1, আর বড় হওয়া মানে গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তো এটা দেখো আমি লেস দ্যান 1 লিখেছি, এর থেকে বড় মানে এটা 1 থেকে ছোটো, সো লেস দ্যান 1। ঠিক আছে, এবার একটা জিনিস এই জায়গায় যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা জানি সেটা কি জানি, এইটা একবার চিন্তা করো। ম্যাগনিফিকেশানের ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি যে ইমেজ ডিস্টেন্স অর্থাৎ মাইনাস ইউ বাই ভি। এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, এটা ইউ এর মাইনাস নয়, মানে এই মাইনাস নয়। এই যে আমি -5 লিখেছি, এই -5টা হচ্ছে ইউ এর ভ্যালু, আর এটা সূত্রের মাইনাস, অর্থাৎ এটা বাই ডিফল্ট সব জায়গাতেই পাওয়া যাবে, এটা সূত্রের মাইনাস। তো এইটা হয়, এবং এটার ভ্যালু 1 থেকে ছোট কখন হবে? পয়েন্ট টু বি নোটেড, এইটার ভ্যালু, এই যে এইটার ভ্যালু 1 থেকে, সরি আমি মাইনাস ভি বাই ইউ, মাইনাস ইউ বাই ভি নয়, মাইনাস ভি বাই ইউ, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে, সরি ফর দ্যাট, আমি খেয়াল করিনি। তো মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে, তো ভি এর ভ্যালু এখানে প্লাস আছে, ওকে, ইউ এর ভ্যালু নেগেটিভ আসবে, সেটা ওকে। তো মাইনাস ভি বাই, উল্টো লিখে ফেলেছিলাম, মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে, এটা আমাদের হয়, আমরা জানি ম্যাগনিফিকেশনের আমাদের ফর্মুলা কী হয়, ম্যাগনিফিকেশনের ফর্মুলা এইটা মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস ভি বাই ইউ, খেয়াল করো এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল করো তুমি, মাইনাস ভি বাই ইউ, দেখো মাইনাসের কথা বাদ দাও, মাইনাস ভি বাই ইউ, এই যে মাইনাস এটুকুকে তুমি যদি বাদও দাও, আমি তোমাদের বাই ডিফল্ট বলছি, বাদও দাও, ভি এর ভ্যালু দেখো 2, ইউ এর ভ্যালু দেখো 5, তা 2/5 কিন্তু 1 থেকে ছোট, তার মানে এখানে ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 আছে। পয়েন্ট টু বি নোটেড, ম্যাগনিফিকেশান দেখো এই মাইনাসটাকে ভি এর ঘাড়ে চাপালে এটা তো +2, তো প্লাস মাইনাস হয়ে যাবে, আর ইউ অলরেডি মাইনাসে আছে, এই মাইনাস কেটে বেরিয়ে যাবে, তো 2/5 আসবে, 2/5 আসবে, ইয়েস অর নো বলো, 2/5 আসবে। ঠিক আছে, কখন 2/5 আসবে? যখন আমি ভিকে কী ধরছি, +2 ধরছি। এখন এইটাই তো কনফিউশন, ভিকে আমি +2 নেবো নাকি ভিকে আমি -2 নেবো? ভি তো 2 দেওয়া আছে, তো ভিকে আমি +2 নেবো না ভিকে আমি -2 নেবো? কেন? কারণ আমরা জানি অবতল দর্পণে ভি তো 2 রকমের হবে। যদি ভি এই দিকে উৎপন্ন হয়, রাইট সাইডে উৎপন্ন হয়, যেটা অসৎ প্রতিবিম্বের জন্য হয়, যদি ভি রাইট সাইডে উৎপন্ন হয়, অসৎ প্রতিবিম্বের জন্য হয়, তাহলে এখানে ইমেজ দূরত্ব কী হবে? পজিটিভ হবে, কারণ এটা এদিকে উৎপন্ন হচ্ছে। আর যদি তোমাদের ভি এদিকে আসে, মানে লেফট সাইডে আসে, যদি লেফট সাইডে কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয়, যেটা কিনা লেফট সাইডে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, তাহলে ভি আমাদের কী যাবে? ভি আমাদের নেগেটিভ আসবে, তাই না? কিন্তু এখানে দেখো ভালো করে খেয়াল করো, 2/5 যাই হোক না কেন, পয়েন্ট টু মিনিট খুব ইম্পর্টেন্ট, যাই হোক না কেন 2/5 আসছে, ভালো করে বুঝবে। নেগেটিভের কথা বাদ দাও, তুমি নর্মাল ধরো 2/5 আসবে, 2/5 মানে তো 1 থেকে ছোটো, কারণ নিচে বড় আছে উপরে ছোটো আছে, মানে 1 থেকে ছোটোই হবে ভগ্নাংশটা।
ইয়েস, তার মানে এখানে 2/5 যখন আসছে তখন ভি এর ভ্যালু আমরা কী নেবো, আমরা নেগেটিভ নেবো। কেন নেগেটিভ নেবো? কারণ ভি এখানে সৎ প্রতিবিম্বকে ডিনোট করছে। সৎ প্রতিবিম্বের যে তোমাদের কী বলে ওটাকে, যে ইমেজ ডিস্ট্যান্স, সৎ প্রতিবিম্বের যে ইমেজ ডিস্ট্যান্স সেটা আমাদের নেগেটিভ আসে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যান্সার আসবে সেটা এটা নয়, অ্যাকচুয়াল অ্যান্সার কী আসবে, -2, মানে -2, নিচে আমাদের কি আসবে -5, -5 কোয়াতে গেলে এই হচ্ছে -5, আর এই যে মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই প্রথম মাইনাসটা, আর ব্র্যাকেটে আমরা ভি এর ভ্যালু এখানে কি ধরবো, আমরা নেগেটিভ নেবো। কেন বোঝাতে পারলাম আমি? তো এই নেগেটিভ কেটে যাবে, কারেক্ট অ্যান্সার হবে -2/5 নাকি 2/5। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি অপশানে মাইনাস প্লাসের কোনো ইন্ডিকেশান না থাকতো তখন আমরা বাই ডিফল্ট 2/5 বলে অ্যান্সার দিয়ে চলে আসতাম। কিন্তু যদি -2/5 আর শুধু 2/5 থাকে তাহলে অ্যান্সার উইল বি -2/5 নট 2/5। ক্লিয়ার? এই পয়েন্টটা ভীষণভাবে জানাটা জরুরি। তোমরা অলওয়েজ এবার কী তাহলে মাথায় রাখবো স্যার, এত তো পরীক্ষার সময় অত মনে থাকবে না, মাথায় কী রাখবো, মাথায় রাখবে যে যদি দেখো যে v/u -v/u অ্যাকচুয়ালি, বাট তুমি যদি দেখো v/u <1 আসছে অবতল দর্পণে, মাইনাসের কথা ছেড়ে দেবে, প্রথমে ডাইরেক্ট দেখবে। এরকম যদি কোশ্চেন কনফিউজিং থাকে ডাইরেক্ট দেখবে যে v/u আমাদের মানে <1 আসছে কিনা। যেই দেখবে v/u <1, v/u নেগেটিভকে ছাড়ো, v/u করে দেখো <1 আসছে কিনা, তার মানে বুঝবে এটা সদ। যখন সদ আসবে তখন এটাকে নেগেটিভ ধরে নেবে। কোনটাকে নেগেটিভ ধরবে? এই ভিটাকে নেগেটিভ ধরে নেবে। এটা তো সূত্রের নেগেটিভ, এই যে নেগেটিভটা দিচ্ছে এটা সূত্রের নেগেটিভ, এটা কথা ছাড়ো, ভিটাকে তুমি তখন আবার নেগেটিভ ধরে নেবে। এটা তো থাকবেই, তার সঙ্গে ভিটাও নেগেটিভে থাকবে। ঠিক আছে, কখন? যখন v/u কী হবে <1 দেবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ছোটোখাটো একটা জিনিস বলে দিলাম, এটা পরীক্ষার সময় ব্যাপক কাজ লাগে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্নটাও তোমাদের দারুণ প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে যে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্রের বিষয়ে সঠিক। বলেছে S1 মানে স্টেটমেন্ট 1, গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্র সি হলো সেই গোলকের কেন্দ্র যার অংশটি হচ্ছে দর্পণ। এটা কিন্তু কারেক্ট। অলওয়েজ মাথা রাখবে যে গোলাকার কেন্দ্রের বক্রকেন্দ্রটি হলো সেই গোলকের কেন্দ্র। মানে যদি আমরা একটা গোলককে পুরো বড় করে দেই এবং তার একটা অংশকে যদি আমরা অবতল দর্পণ কল্পনা করে নেই, তাহলে এর এই যে গোলক তৈরি হচ্ছে এই গোলকের কেন্দ্রই হচ্ছে বক্রতা কেন্দ্র সি। ঠিক আছে, যার একটা পোর্শনে কী আছে, আমরা অবতল দর্পণ হিসেবে কল্পনা করে নিচ্ছি। এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে অবতল দর্পণ। আর এইটাকে যদি আমরা পূর্ণাঙ্গ একটা বৃত্তে পরিণত করি, গোলক মানে হচ্ছে এখানে বৃত্ত, তাহলে তার কেন্দ্রই হচ্ছে এখানে তোমাদের সি। নেক্সট বলেছে দর্পণের অ্যাপারচার ডি হলো গোলকের ব্যাস যার অংশটি হলো অংশ দর্পণটি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট পড়ো। নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, বলেছে যে দর্পণের অ্যাপারচার হলো গোলকের ব্যাস যার অংশ হলো দর্পণটি। দর্পণের অ্যাপারচার কাকে বলা? ধরো আমি এখানে এক্স দিচ্ছি, আমি এখানে ওয়াই দিচ্ছি, এই এক্স ওয়াইয়ের মধ্যে যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সকে বলা হয় দর্পণের অ্যাপারচার। এই যে এক্স ওয়াই, আমি একটু অন্য কালি ইউজ করছি, এই যে এক্স ওয়াইয়ের মধ্যে যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সকে বলা হয় দর্পণের অ্যাপারচার। এবং এইখানেই অ্যাকচুয়ালি কী হয়, রিফ্লেক্টিং পোর্শনস, একে লিনিয়ার অ্যাপারচারও বলে। পয়েন্ট টু বি নোটে মনে রাখবে, একে কী বলা হয়, একে লিনিয়ার অ্যাপারচার বলা হয়। ইংলিশে তো অ্যাপারচার বলে, বাংলায় এনসিইআরটিতে উন্মেষ কথাটা লেখা আছে। এনসিইআরটি কী লেখা আছে? উন্মেষ। ঠিক আছে, একে বলা হয় উন্মেষ বা অ্যাপারচার। তো এই টার্মটাও মাথায় রেখো। তো ঠিক আছে, এটা এবং এটা কারেক্ট মনে রাখবে। অ্যাপারচার, ঠিক আছে, লিনিয়ার অ্যাপারচার আর অ্যাপারচার অফ এ, অ্যাপারচারকে কী বলা হয় জানো? অ্যাপারচারকে বলা হয় ডায়ামিটার, পয়েন্ট টু বি নোটেড, ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস। ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস বলা হয় একে, ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস। এই যে এই পার্টটা, এটাকে আমরা বলি অ্যাপারচার, এবং এই পার্টটাকেও অ্যাপারচার বলা হয়। দ্য পয়েন্ট যেখানে কী হয়, যেখানে ওটা কী হয়, ওটা তোমাদের মানে বলতে পারো যে রিফ্লেকশানটা হয়, সেই পার্টটা। দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। এটা কীরকম জানো? তুমি যদি হাতটাকে কোষ করো, তুমি একটা হাতকে কোষ করে তোমার চোখের সামনে রাখো। দেখো কোষ করো মানে কি, তুমি ওই জল যেমন করে নাও, যখন তুমি মুগ্ধ বা যখন তুমি জল নিচ্ছ গালের মধ্যে, তখন তুমি হাতটাকে কেমন করো, একটু ইউ টাইপের করে রাখো না? ওটাকে একটু সামনের দিকে আনো, মানে এরকম করে না, এরকমভাবে ওই যে পার্টটা তৈরি হচ্ছে ওটাই হচ্ছে দর্পণ। ওটাকেই দর্পণ বলা হয়। ঠিক আছে, বেসিক্যালি ওটাই দর্পণ।
তো এর যে ডায়ামিটার হয়, এই যে পুরো রিফ্লেক্টিং সার্কেলের একটা ডায়ামিটার থাকে, এই ডায়ামিটারটাকেও কি বলা হয়, এই ডায়ামিটারকেও কিন্তু বলা হয় তোমাদের দর্পণের অ্যাপারচার বলা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা বুঝিয়ে দিলাম। এবং এই ব্যাপারটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, কারণ এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পার্টটা সাধারণত কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে প্রধান ফোকাস হলো মেরু, প্রধান ফোকাস হলো মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী বিন্দু। এটা কারেক্ট। আমরা যখন একটা দর্পণের যদি আমরা টানি, তো এই হচ্ছে এই যে ম্যাচ করছে, এই যে পি, এই পি, এই যে সি এর যে মধ্যবিন্দু, সেটাকে আমরা বলি হচ্ছে এফ। তো এটাও কিন্তু কারেক্ট। তার মানে এখানে বেসিক্যালি কি, এটাও কারেক্ট, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো তিনটেই কারেক্ট। তো অপশান বোথ অল দ্য অপশানস উইল বি কারেক্ট, এটাই আমাদের অ্যান্সার হবে এখানে। এটা একটা গুড কোশ্চেন্স, ভেরি গুড কোশ্চেন্স। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। এই মাঝখানেরটার জন্য অনেকে গোলাবে। চলো নেক্সট পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবির জন্য নিম্নলিখিত তথ্য দেওয়া আছে। বস্তু দূরত্ব, উত্তল দর্পণ কিন্তু, তাহলে বস্তু দূরত্ব ইউ, সেটা তো আমাদের অলওয়েজ নেগেটিভ হয়, তো নেগেটিভ নেবো। বস্তুর আকার বলেছে 10 সেমি। আচ্ছা, বস্তুর উচ্চতা, আকার মানে এখানে বেসিক্যালি তোমরা উচ্চতা ধরে নেবে। ঠিক আছে, উচ্চতা কত বলেছে আমাদের, 10 সেন্টিমিটার। আচ্ছা, বস্তুর প্রতিচ্ছবির আকার বলেছে আমাদের কত, 2.5 সেন্টিমিটার আমাদের প্রতিচ্ছবির আকার বলেছে। তার মানে খেয়াল করো একটা জিনিস ভালো করে, যে প্রতিচ্ছবির আকার ছোট, আর আমরা জানি যে উত্তল দর্পণ ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। আমরা জানি উত্তল দর্পণ ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। ছোট বলি দেখো, বস্তুর আকার প্রতিবিম্বের আকারের থেকে বড়, দেখো প্রতিবিম্বের আকার ছোট, ওই জন্য ছোটো প্রতিবিম্ব তৈরি করছে। এই যে নেক্সট বলেছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, দেখো আমরা জানি যে ম্যাগনিফিকেশন, ঠিক আছে, ম্যাগনিফিকেশান ইকুয়াল টু কী হয়, ম্যাগনিফিকেশান ইকুয়াল টু জানি আমরা মাইনাস ভি বাই ইউ, একটু আগেই তোমাদের লিখেছিলাম। ম্যাগনিফিকেশান ইকুয়াল টু কী হয়, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, আর আরেকটা আমরা জানি যে ম্যাগনিফিকেশান ইকুয়াল টু কী হয়, যে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা, অর্থাৎ হাইট 1 বাই হাইট 2, এটা ইকুয়াল টু কী হয়, মাইনাস ভি বাই ইউ, এটা হয়। তো প্রতিবিম্ব উচ্চতা এখানে কত বলেছে, প্রতিবিম্ব উচ্চতা আমাদের বলেছে 2.5, এটা কিন্তু প্রতিবিম্ব উচ্চতা। আর বস্তু উচ্চতা আমাদের কি বলেছে, 10 সেন্টিমিটার। মাইনাস ভি কত আমাদের বলেছে, ভি আমাদের তো বলেই দেয়নি, দেখতে পাচ্ছি, এক মিনিট, ভি আমাদের তো বলেই দেয়নি, বস্তু দূরত্ব বলে দিয়েছে। তো মাইনাস ভি এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাস কিন্তু সূত্রে মাইনাস, পয়েন্ট টু বি নোটেড। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যে এই যে ভি হবে, এটা আমাদের নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝবো না। যদি আমরা জানি অসৎ দূরত্বে ভি আমাদের পজিটিভ আমাদের হয়, ঠিক আছে, কারণ এটা এদিকে আসে, কিন্তু আমরা তবু এটা বুঝবো না, আমরা নর্মাল এটাকে ধরে নেবো। ঠিক আছে, আরেকটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে আমাদের ছোট এবং অসৎ প্রতিবিম্ব সোজা হয়, তার মানে এটাও আমাদের পজিটিভ হবে, এটাও কিন্তু আমাদের পজিটিভ নেবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, আমাদের যে বস্তু দূরত্ব বলেছে ইউ, সেটা কিন্তু আমাদের নেগেটিভ নেবে, ইউ হচ্ছে 30। তাহলে এই নেগেটিভ আমাদের কেটে বেরিয়ে যাবে, তো ভি দেখো অটোমেটিক্যালি আমাদের পজিটিভ চলে আসবে 3। ঠিক আছে, এই দুটো ইন্টু করলে আমরা কী পাচ্ছি, ভি এর মান কী পাচ্ছি, 7.5। তার মানে বস্তু তোমাদের রাখা হয়েছে 30 সেমি দূরে, আর প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে 7.5 সেমি দূরত্বে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, এখানে দর্পণের ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ চেয়েছে। তো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। দেখো অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশান দিয়ে ডাইরেক্ট অনেক সময় কিন্তু এফ বার করা যায়, সেটা একটু লেন্দি প্রসেস নয়, সেটা খুবই শর্টকাট প্রসেস, কিন্তু আমি তোমাদের এখানে সেটা বলবো না, কারণ সেটা বললে তোমাদের অনেকে গুলিয়ে যায়, তোমরা অনেক ফর্মুলা মনে রাখতে চাও, মনে রাখার দরকার নেই, এটাকে এভাবে করলেও হয়। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের ইউ আমাদের কি বলেছে, সূত্রের ইউ নাও তুমি, কত আমাদের 30। ঠিক আছে, প্লাস দেখো ভি আমাদের প্লাস হবে না মাইনাস হবে, ভি আমাদের দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে, তো 7.5। দেখো 7.5কে তুমি এরমভাবে লিখতে পারো, এই কাটাকুটি করলে আমাদের কি আসছে, আমাদের আসছে হচ্ছে 5 দিয়ে কাটো, 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 15 75। এটা তোমাদের উল্টে যাবে, কারণ এখানে 1/, আছে, সো 2/15 আমাদের এখানে আসবে। এলসিএম করতে সুবিধা হবে 30 আর 15। ঠিক আছে, 1/f, দেখো এফ বার করতে বলেছে, তো এফ আমরা কিছু ধরবো না, আমরা নিজেরাই দেখো পজিটিভ নেগেটিভ সব বলে দেবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কত, 30 আসবে। ঠিক আছে, তো এটা আমাদের কি আসবে, মাইনাস এটা আমাদের 1ই আসবে, আর এটা আমাদের কি আসবে, 2 দুগুণে 4, তো এটা দেখো ওখানে 4 আসবে। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের 1/5। এখান থেকে কি আসছে, এটা আসছে আমাদের 3/30,
দেখো এই নেগেটিভটা পজিটিভ অটোমেটিক হয়ে গেছে, এটা আসবে আমাদের 1/10। তো 1/f এর মান হচ্ছে 1/10, এফ এর মান হবে আমাদের 10 সেন্টিমিটার। তো কারেক্ট আনসার উইল বি 10 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, আমরা যখন উত্তল দর্পণ পড়বো না, উত্তল দর্পণ পড়বো, অলওয়েজ আমরা মনে রাখবো উত্তল দর্পণের ফোকাস আমাদের রাইটে থাকে আর আমাদের প্রতিবিম্ব আমাদের রাইটে উৎপন্ন হয়। ঠিক আছে, মনে রাখবে ফোকাসও আমাদের রাইটে থাকে আর ইমেজও আমাদের রাইটে উৎপন্ন হয়, এটা অলওয়েজ মাথা রাখবে। ঠিক আছে, তো সব এখানে কী হবে, প্লাস হবে, কেবলমাত্র ইউ এখানে নেগেটিভ হয়। এটা তোমাদের প্রশ্ন দেয় অনেক সময় যে উত্তল দর্পণে কোনটা নেগেটিভ হতে পারে, ইউই নেগেটিভ হয়, বাকি কোনো কিছু নেগেটিভ কিন্তু এখানে হয় না। না এফ নেগেটিভ হয়, এফ পজিটিভ হয়, আরও এখানে পজিটিভ হয়, ইমেজ দূরত্ব এখানে পজিটিভ হয়, কারণ সৎ প্রতিবিম্ব তৈরি হয় তাই। ঠিক আছে, ক্লিয়ার, এগুলো সব পজিটিভ, একমাত্র এটাই আমাদের নেগেটিভ হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। যদি নেগেটিভ পজিটিভ দিয়ে অ্যান্সার থাকতো, যেটা পজিটিভ হতো সেটাই আমরা উত্তর করতাম। ওকে, চলো পরেরটাতে। আচ্ছা, অঙ্কটা করে দিয়ে তো চলেই যাচ্ছিলাম, একটা জিনিস বলার জন্য থামলাম। তাহলে আমরা রুট ম্যাপটা কী দেখলাম, এরকম ধরনের অঙ্কের রুট ম্যাপ কী হবে, যখন বস্তু দূরত্ব গিভেন থাকবে, বস্তুর আকার এবং প্রতিচ্ছবির আকার গিভেন থাকবে, এই দুটো যেই গিভেন থাকবে তুমি বুঝবে তোমাকে ম্যাগনিফিকেশান ইউজ করতে বলছে। তুমি কি বুঝবে, তোমাকে ম্যাগনিফিকেশান ইউজ করতে বলছে। ম্যাগনিফিকেশান ইকুয়াল টু করবে, ম্যাগনিফিকেশন দুটো ফর্মুলা হয়, একটা এইটা আর দুই হচ্ছে এইটা। এই দুটো ফর্মুলা ইকুয়াল টু করলে তুমি কি পেয়ে যাবে, একটা দেখবে এর মধ্যে তিনটে দেওয়া থাকবে। দেখো এখানে দেখো কী দেওয়া আছে, বস্তুর আকার দেওয়া আছে, প্রতিচ্ছবির আকার দেওয়া আছে, মানে এই দুটো গিভেন আছে। আর এই দিক থেকে দেখো এইটা গিভেন ছিল, এই একটা তোমাকে মিসিং দেবে, তিনটে দেওয়া থাকবে, একটা মিসিং দেবে। এখান থেকে আমরা ভি বার করবো, সেই ভিটাকে আমরা এই ফর্মুলায় পুট করলে আমরা এখান থেকে এফের মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দুটো স্টেপে কাজ করতে হবে। ফার্স্ট আমাকে ম্যাগনিফিকেশান ইউজ করতে হবে, নেক্সট আমাকে ইউজ করতে হবে মিরর ফর্মুলা। ঠিক আছে, এই দুটো পার্টে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, মাইনাস প্লাস খেয়াল রাখবে, নইলে কিন্তু চরম গোলা গুলিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো আমাদের যে কোর্স চলছে সেটা হচ্ছে এইটা সায়েন্স কম্বো এবং তার সঙ্গে মক টেস্ট, এই টোটাল হচ্ছে তোমাদের দুটো মিলে আমাদের কোর্স চলছে। এখন এই মুহূর্তে তোমাদের 499 তোমাদের আছে, 800 টাকা টোটাল প্রাইস, 301 টাকা ছাড় যদি দাও তাহলে তোমাদের 499 তোমাদের প্রাইস হয়। তোমরা চাইলে এটা নিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে এটা কিন্তু অ্যাভেল করতে পারো, কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই। তোমরা চাইলে মক টেস্টের জন্য অন্তত এটা নিতে পারো, আর যদি বেসিক ক্লিয়ার করার থাকে তাও তোমরা নিতে পারো। ঠিক আছে, পরীক্ষা কবে থেকে হবে যদি আমি তোমাদের মোটামুটি দেখি, তো 7 আগস্ট থেকে পরীক্ষা হওয়ার আছে। মানে মোটামুটি আমরা বলতে পারি 7 আগস্ট, সরি অগস্ট কেন বলছি, নভেম্বর থেকে। আসলে আমি ভাবছিলাম যে 4 তারিখ তো তোমাদের ডেট দিয়েছে, 4 তারিখ তো তোমাদের ডেট দিয়েছে। ইজ ইট পসিবল যে 17 নভ থেকে পরীক্ষা হবে? দেখো 4th নভ যদি তোমাদের ফাইনাল ডিসিশান আসে তবেই পসিবল। 4th নভ যদি ফাইনাল ডিসিশান না আসে তো কোনোভাবেই 17 তারিখ পরীক্ষা নেওয়া পসিবল নয়। ইভেন 4th নভ যদি সত্যি কথা বলতে ফাইনাল ডিসিশান আসাটাও একটা চাপের, এই কারণে কারণ এখনও সুপ্রিম কোর্টের খেলা বাকি আছে। ঠিক আছে, মানে এটা আমি বলছি না, এটা যারা কেস করেছেন তাদের বক্তব্য এটা। ঠিক আছে, সো দেখা যাক কী হয়। তো যদি ফরে না আসে তাহলে গন্ডগোল তো ডেফিনেটলি পাকাবে। এখন দেখা যাক কী হয়। পড়তে পড়তে এসব কথা বলবো না, চলো, কারণ তোমাদের ডিমোটিভেশন চলে আসে। আমাদের বলেছে যে একটি গোলাকার দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব যদি এফ হয়, তার নিরিখে বক্রতা কেন্দ্রের কী বলেছে, মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ফোকাস দৈর্ঘ্য এফের নিরিখে কত হবে? সেটা 2f হবে। ঠিক আছে, 2f হবে, কারেক্ট আনসার হবে 2f। ঠিক আছে, মেরু থেকে এই হচ্ছে তোমাদের মেরু পি, তা থেকে সি এর ডিস্ট্যান্স বার করতে বলেছে। তো এফ যদি এফ হয় তো এটা কী হবে? 2f হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। 24 দাগটা ইজি প্রশ্ন, গোলাকার দর্পণে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে যদি বক্র ব্যাসার্ধ আর হয়? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দূরত্ব হবে তোমাদের r/2। ঠিক আছে, কি বলেছে দেখো, এইটা তোমাদের পি, আমি আবার একটু ভালো করে আঁকি। ঠিক আছে, এইটা তোমাদের পি। ঠিক আছে, পি থেকে এইটা তোমাদের এফ। তো পি থেকে এফের মধ্যে ডিস্ট্যান্স কখনো জিজ্ঞেস করে, কখনো এফ থেকে সি এর মধ্যে ডিস্ট্যান্স জিজ্ঞেস করে, কখনো এফ থেকে পি এর মধ্যে ডিস্ট্যান্স জিজ্ঞেস করে। তো দেখো এই বক্রতা ব্যাসার্ধ মানে এই পুরোটা তোমাদের বলছে আর, এই টোটালটা আর, তাহলে এটা কী হবে? r/2 হবে। এটাও কী হবে? r/2। আর এখান থেকে এই ডিস্ট্যান্সটাই নিচের ডিস্ট্যান্সটা, এটাও তোমাদের r/2। এখন জিজ্ঞেস কোনটা করেছে? জিজ্ঞেস করেছে যে ফোকাস এবং বক্রতা মানে এই এফ থেকে সি এর মধ্যে ডিস্ট্যান্স বার করতে বলেছে, মানে এই ডিস্ট্যান্সটা বার করতে বলেছে। এই ডিস্ট্যান্স কী হবে? r/2 হবে। তো কারেক্ট আনসার উইল বি দিস। ঠিক আছে, চল নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তো ধরো এই হচ্ছে আলোকরশ্মি, আচ্ছা এটাকে আমি স্ট্রেট লাইনে নিয়ে নিই। এই হচ্ছে তোমাদের আলোকরশ্মি এবং এটা উত্তল দর্পণের সঙ্গে প্রধান অক্ষের সাথে সমান্তরালে গিয়ে পতিত হলো। এই যে সমান্তরালে গিয়ে পতিত হয়েছে, এই পতিত হয়েছে।
এবং পতিত হওয়ার পরে আমরা কি দেখব যে এটা বেরিয়ে যাচ্ছে, কি দেখব এটা বেরিয়ে যাচ্ছে, কারণ এটা একটা ডাইভার্জিং তোমাদের দর্পণ। কিন্তু এইখানে যদি ফোকাস থাকে, ধরো এটাকে যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে আমরা দেখব যে যেন মনে হচ্ছে যে এটা এফ দিয়েই বেরিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের এফ, যেন মনে হচ্ছে কি এটা এফ দিয়েই বেরিয়ে আসছে। এটা কী হবে যে এফ দিয়ে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, এফ থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলে মনে হচ্ছে, মানে এফ দিয়ে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এফে গিয়ে মিলিত কখনোই হবে না, মনে রাখবে, পয়েন্ট টু বি নোটেড, যে এখানে কিন্তু মিলিত হবে এটা কিন্তু বললে চলবে না। মিলিত কোথায় হয় এফে, সেটা হচ্ছে অবতল দর্পণে মিলিত হয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অবতল দর্পণে কিন্তু মিলিত হয়, অর্থাৎ কনকেভ যে মিরর আছে তাতে কিন্তু মিলিত হয়। এটাও কিন্তু কনভেক্স মিরর, পয়েন্ট টু বি নোটেড। এটা হোয়াট, এটা কনভেক্স, অর্থাৎ উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আর উত্তল দর্পণে মিলিত হবে না, বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। তো এই বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে এটাও ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে বা যদি লেখা থাকে এফ থেকে বিচ্ছিন্ন হবে তা নয়, বিচ্ছিন্ন হবে বলে মনে হবে, অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন হবে না। অ্যাকচুয়াল পথটা কি যদি দেখাই তোমাদের, অ্যাকচুয়াল পথটা হচ্ছে এইটা হবে, এই এখান দিয়ে যাবে এবং যাওয়ার পরে এখান দিয়ে বেরিয়ে যাবে, এই হচ্ছে এর অ্যাকচুয়াল পথ। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি এক্ষেত্রে কোনো ডটেড লাইন আঁকিনি, কিন্তু ডটেড লাইনটা হচ্ছে কাল্পনিক লাইন, মানে মনে হবে যেন এখান দিয়ে বেরোচ্ছে। যদি এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে আসবে আর এইভাবে এই দিকে বেরিয়ে যাবে, এইদিকে বেরিয়ে যাবে। কিন্তু যদি এটাকে আমরা এইখানে চোখ রাখি, ধরো আমরা এইখানে যদি চোখ রাখি, এই পয়েন্টে যদি চোখ রাখি আমরা, তাহলে দেখতে পাবো যে যেন মনে হবে যেন এখান দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই হবে না, কারণ এটা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে মনে রাখবে এই উত্তল দর্পণ কী তৈরি করে, অসৎ প্রতিবিম্ব তৈরি করে। আর অসৎ প্রতিবিম্বর যখন রশ্মিগুলো আসে না, তখন তারা কোনোদিনই অ্যাকচুয়ালি এফের মধ্যে দিয়ে যায় না, মনে হচ্ছে যেন হয়। অর্থাৎ এখানে সব ব্যাপার কাল্পনিক হয়, অসৎ মানেই সেটা কাল্পনিক একটা জিনিস। ঠিক আছে, ভার্চুয়াল জগৎ, কাল্পনিক জগৎ, এই জন্য একে ভার্চুয়াল ইমেজও বলা হয়। ক্লিয়ার? নেক্সট পরেরটায় চলো। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে প্রতিবিম্বিত রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে কখন যায়। দেখো অলওয়েজ মাথা রাখবে, প্রতিবিম্বিত রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে অ্যাকচুয়ালি, বা যাবে বলে মনে হবে। যাবে অ্যাকচুয়ালি কখন, যদি সেটা অবতল দর্পণ হয়। আর যাবে বলে মনে হবে কখন, যাবে বলে মনে হবে কখন হবে, যাবে বলে মনে হবে যদি সেটা তোমাদের উত্তল দর্পণ হয়। ঠিক আছে, কখন সেটা যদি সেটা যে প্রধান অ্যাক্সিস আছে তার সঙ্গে সমান্তরালে পতিত হয়। এই দেখো, এর সঙ্গে যদি সমান্তরালে পতিত হয় তাহলে এটা ফোকাসের মধ্য দিয়েই যাবে। ঠিক আছে, তাহলে কী হবে, তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, এখানে বলেছে যাবে কখন, যায় কখন, অ্যাকচুয়ালি যখন সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে তখনই, যখন সেটা অবতল দর্পণে পতিত হবে, এবং যদি পতিতই হবে না, প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ড্যাশের সঙ্গে সমান্তরালে পতিত হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস ওয়ান, অবতল দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালে পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ক্রিটিক্যাল নয়, কিন্তু যতই তুমি কনসেপ্ট জানো না কেন, মানে যদি তুমি বই পড়ো না কেন, এনসিইআরটি গুলে খাও না কেন, তুমি যদি ব্যাপারটা ভালো করে না বুঝে পড়ো, দেখো এনসিইআরটি হচ্ছে থিওরি, আর থিওরির ওপর বেস করেই তৈরি হয়। তো তুমি যদি এই থিওরির তলার থিওরিটা ভালো করে না বোঝো, তাহলে কিন্তু তুমি মুশকিলে পড়বে, এইটাই বলতে চাইছি। পরেরটা চলো। আজকে নর্মালি তোমাদের যে কোশ্চেন্সগুলো করালো হলো, এগুলো হচ্ছে একটু মডারেট লেভেল, অর্থাৎ ইজি টু মডারেট বলতে পারো। নেক্সট দিন আমি তোমাদের একটা কাজ করব, তোমাদের যে ওয়াইসিটির বুকস আছে বা রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সই করাচ্ছি, তো রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমি বেছে বেছে হার্ডগুলো তুলব এবং চেষ্টা করবো তোমাদের 60 থেকে 70টা কোশ্চেন্স তোমাদের করানো উইদিন 1.5 ঘন্টা। ঠিক আছে, মানে তোমাদের টাইমটাকে শর্ট করে বেশি কোশ্চেন্স আনার আমি চেষ্টা করবো। ঠিক আছে, আজকে টোটাল 30খানা কোশ্চেন্স আছে এবং তার স্লাইডও 30খানাই আছে। ঠিক আছে, চলো। কি প্রশ্ন দিয়েছে দেখো, বলছে একটি বস্তু যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তাদের প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। আমি একটু আগে বলেছি যে অবতল দর্পণে 3টে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, একটা এফ, পি, একটা এফ, আর দুই হচ্ছে তোমাদের সি। সিতে রাখলে বস্তু তোমাদের প্রতিবিম্ব সিতে উৎপন্ন হয়, কিন্তু উল্টো উৎপন্ন হয়, অর্থাৎ সমান সাইজের, মানে আমরা যেটা লিখছিলাম সমান এবং সদ, এই দুটো হয়, যেহেতু উল্টো কিন্তু সমান সাইজের হয়। আর সমান সাইজের প্রতিবিম্ব সেখানেই উৎপন্ন হবে যেখানে তাকে রাখা হবে, তার মানে ডেফিনেটলি অ্যান্সার হবে তোমাদের কি বক্রতা কেন্দ্রেই তৈরি হয়। ঠিক আছে, নেক্সট হলো পরেরটাতে, খুবই সহজ প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে একটা বস্তুকে যদি উত্তল দর্পণের সামনে অসীমে বা দর্পণের মেরুর মধ্যে কোথাও রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কী তৈরি। আমরা জানি উত্তল দর্পণে
উত্তল দর্পণ বলেছে মানে কনভেক্স বলেছে, সো অত কিছু দেখার দরকারই নেই। আমরা জানি এখানে দুই টাইপের প্রতিবিম্বই পাওয়া যায়, একটা হচ্ছে তোমাদের ছোট প্রতিবিম্ব পাওয়া যাবে, দুই সেই প্রতিবিম্বের আকার হবে সোজা, তিন হচ্ছে সোজা প্রতিবিম্ব মানে সেটা একটা অসৎ প্রতিবিম্ব হবে, অর্থাৎ সেটা ডিমিনিশড হবে, সেটা তোমাদের ইরেক্ট হবে এবং সেটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি কাল্পনিক এবং তোমাদের সোজা। কাল্পনিক এই অসৎ ইমেজকেই অনেক সময় বাংলায় কাল্পনিক ইমেজও বলা হয়, কারণ অসদের ইংরাজি হচ্ছে তোমাদের ভার্চুয়াল, আর ভার্চুয়ালের বাংলা হচ্ছে তোমাদের কাল্পনিক। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। তোমার এই কাল্পনিক শব্দটা মনে রাখবে, তো কাল্পনিক এবং সোজা হবে, ছোটও হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু ব্যাপকভাবে ইন্টারেস্টিং। ঠিক আছে, এই নম্বর পয়েন্টটা, কারণ আমরা জানি দেখো অবতল দর্পণ, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে দেখো রেলে। এই প্রশ্নগুলো না কনফিউজিং প্রশ্ন, এটা রিয়েলি ইন্টারেস্টিং প্রশ্ন। অবতল দর্পণ দেখো এখানে বলেছে, যদি ইংলিশটা দেখো তাহলে ইংলিশে এখানে বলেছে বিচ্ছুরিত করে, মানে কি ডাইভার্জ করে। পয়েন্ট টু বি নোটেড, এখানে একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে বিচ্ছুরিত করে মানে ডাইভার্জ করে। ঠিক আছে, ডাইভার্জ করে। তো অবতল দর্পণ আমরা নর্মালি কী জানি, অবতল দর্পণ তো কনভার্জ করে, অবতল দর্পণ তো ডাইভার্জ করেই না। এটা কিন্তু একটা রং থিওরি যে অবতল দর্পণ কনভার্জই করে, ডাইভার্জ করেই না। এটা কিন্তু রং থিওরি। অবতল দর্পণ ডাইভার্জও করে, অবতল দর্পণ কনভার্জও করে। নর্মালি অবতল দর্পণ কনভার্জ করে, সেই জন্য আমরা একে কনভার্জিং মিরর বলি। কিন্তু উত্তল দর্পণ কি, উত্তল দর্পণ 100% ডাইভার্জ করে, উত্তল দর্পণ 100% ডাইভার্জ করে। কিন্তু অবতল দর্পণ ডাইভার্জও করে, কনভার্জও করে। যখন অবতল দর্পণ কনভার্জ করে, পয়েন্ট টু মিনিটে ভেরি ইন্টারেস্টিং জিনিস বলতে চলেছি, কিন্তু এটা অনেক বইতে পাবে না, ইভেন এনসিইআরটি তুমি পাবে না। অবতল দর্পণ যখন কনভার্জ করে তখন মনে রাখবে অবতল দর্পণ যেটা তৈরি করে সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব তৈরি করে, আর অবতল দর্পণ যখন ডাইভার্জ করে তখন মনে রাখবে সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি করে। ইন্টারেস্টিং পয়েন্ট। এবার দেখো উত্তল দর্পণ অলওয়েজ ডাইভার্জ করে, সুতরাং অলওয়েজ উত্তল দর্পণ অসৎ প্রতিবিম্বই তৈরি করবে। তার মানে অসৎ প্রতিবিম্ব ডাইভার্জের মাধ্যমেই তৈরি হয়, সৎ প্রতিবিম্ব কিন্তু কনভার্জের মাধ্যমে তৈরি হয়। এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এবার একটা জিনিস তোমাদের বলি, তোমরা জানো যে অবতল দর্পণে যখন তুমি কোনো বস্তুকে যখন পি আর এফের মাঝখানে রাখবে, এরকম জায়গায় কোথাও রাখবে কোনো বস্তুকে, তখন জানো যে সেটা একটা অসৎ প্রতিবিম্ব তৈরি করবে এবং সেটা রাইট সাইডে তৈরি হবে, মানে এই সাইডে একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এখানে প্রতিবিম্ব কী করে তৈরি হচ্ছে, ডেফিনেটলি সেটা ডাইভার্জ করছে। তাই একটা জিনিস খেয়াল করো, এখানে কী করে প্রতিবিম্ব তৈরি, যদি আমি তোমাদের দেখাই তাহলে তুমি বেটার বুঝতে পারবে কেন আমি কথাটা বলছি যে ওটা ডাইভার্জ করে। চলো আমি এগুলো সব মুছে দিচ্ছি। একটা বস্তুকে ধরো তুমি কী করেছো, তুমি এরকম জায়গায় স্থাপন করেছো, এফ হচ্ছে এরকম, যাও আমি ওই কালিটা একবার ইউজ করে এটা লিখেও দিই। এফ হচ্ছে ধরো এরকম জায়গায় আছে, তুমি একটা বস্তুকে এরকম জায়গায় স্থাপন করেছো, এটাকে আমি তোমাদের এই কালি দিয়ে করে দিচ্ছি। তুমি ধরো একটা বস্তুকে এরকম জায়গায় স্থাপন করেছো, ঠিক আছে। তো কী হয় বেসিক্যালি, এত বড় করলে ওদিকে অনেক বেশি চওড়া হয়ে যাবে, বাট কী হয় বেসিক্যালি এরকম জায়গায় ছোটো করে রাখছি, ঠিক আছে। এই ধরো এই বস্তুটাকে তুমি রেখেছো, তো যেটা হয় সেটা একটু ভালো করে শুনে নাও যে কী হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই গাড়িটি ইউজ করছি। কী হয় দেখো, হয় যেটা সেটা হচ্ছে এই বস্তুটার একটা রশ্মি, ঠিক আছে, এই বস্তুটার একটা রশ্মি কী হয়, এই যে দর্পণ আছে তার উপর প্যারালালে পড়ে। প্যারালালে পড়লে কী হবে, আমরা কী জানি, প্যারালালে পড়লে সেটা এফের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তো আমরা জানি যখনই এটা প্যারালাল হয়ও নি, আমি তবু প্যারালাল আঁকার চেষ্টা করছি, একটুখানি দাঁড়াও 1 মিনিট, ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এইভাবে প্যারালাল পড়লো, এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালে পড়লো, প্যারালালে পড়লে কী হয় আমরা জানি এফের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ধরো এই বিন্দুটা হচ্ছে এফ, এই পয়েন্টটা হচ্ছে এফ পয়েন্ট, এই দিস পয়েন্ট ইজ এফ পয়েন্ট। তো এই রশ্মিটা এফের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, প্যারালালে পড়লো, এর গায়ে পড়লো, পড়ে কী গেলো, ছিটকে এফের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। কারণ আমরা জানি কোনো প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যদি কোনো রশ্মি পড়ে সেটা এফের মধ্যে দিয়ে গ্যারেন্টি যাবে। আর একটা রশ্মি কী করলো জানো, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা রশ্মি কী করলো, আর একটা রশ্মি যেটা করলো সেটা হচ্ছে যে এমনভাবে পতিত যে যদি সেটাকে বর্ধিত করা হয়, যাচ্ছে তো এদিকেই, কিন্তু যদি সেটাকে পেছন দিকে বর্ধিত করা হয় সেটা সি এর মধ্যে দিয়ে গমন করবে। এই জায়গাটা ধরো সি আছে, এটাকে যদি পিছন দিকে বর্ধিত করা তাহলে এটা সি এর মধ্যে দিয়ে গমন করবে। এইভাবে ও পতিত হলো, এইভাবে কী করলো, পতিত হলো। তো এইবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই দুটো রশ্মিকে যদি আমি একটা কাজ করছি, এই সবুজটা নিয়ে নিচ্ছি, দুটো রশ্মিকে, সবুজ নীল তো হবে না, সাদা নিয়ে নিচ্ছি। আমি যদি দুটো রশ্মিকে যদি এদিকে যদি বাড়িয়ে দিই, ধরো আমি এটাকে এরমভাবে বাড়িয়ে, স্ট্রেট লাইন নিয়ে নিই, আমি যদি একে যদি এভাবে বাড়িয়ে দিই, যদি আমি যদি এই রশ্মিটাকে যদি এদিকে এভাবে বাড়িয়ে দিই, ঠিক আছে, এই রশ্মিটাকে আমি কী করলাম, এদিকে এভাবে বাড়িয়ে দিলাম,
না, 1 মিনিট, ভুল হচ্ছে। এই যেটা রিফ্লেক্টেড হয়েছে তাকে যদি আমি বাড়াই, এইভাবে বাড়ালে তো হবে না। যে রিফ্লেক্টেড হয়েছে তাকে যদি বাড়াই, আর এই যে রশ্মিটা যেটা তুমি দেখতে পাচ্ছ এই এমনভাবে পতিত হয়েছে যেন সেটা যখন ব্যাক করবে, যখন ব্যাক করবে তখন সেটা সি এর মধ্য দিয়ে যাবে। যখন ব্যাক করবে তখন সেটা কি করবে, তখন সেটা সি এর মধ্য দিয়ে গমন করবে। তো এই রশ্মিটাকেও যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে দেখব যে সেটা এরকম দুটো রশ্মি এরকম জায়গায় কোথাও গিয়ে মিলিত হচ্ছে। দুটো রশ্মি, এই যে দুটো রশ্মি, এই রশ্মি আছে না, এরকম জায়গায় কোথাও গিয়ে, যদিও আমারটা একটু বেঁকে যাচ্ছে কারণ তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি, এইরকম জায়গায় গিয়ে ধরে নাও সাপোজ এরকম জায়গায় কোথাও গিয়ে এরা হচ্ছে মিলিত হয়েছে, এরকম জায়গায় কোথাও গিয়ে মিলিত হচ্ছে। আমি আরেকবার বলছি, ফার্স্ট রশ্মি কী হয়েছে, প্রথম রশ্মি কী হয়েছে, এমনভাবে পড়েছে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস পিএ বলে দিচ্ছি, প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে সমান্তরালে পড়েছে। এই যে সমান্তরাল চিহ্ন, প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে কী হয়েছে, সমান্তরালে পড়েছে। দ্বিতীয় রশ্মিটা কীভাবে পড়েছে, এমনভাবে পড়েছে যেন সেটা সি এর মধ্য দিয়ে যায়, সি এর মধ্য দিয়ে, সি এর মধ্য দিয়ে যায়। ঠিক আছে, এইভাবে দুটো রশ্মি পতিত হয়েছে। কীরকমভাবে পতিত হয়েছে, এইভাবে পতিত হয়েছে। ফার্স্ট রশ্মি পতিত হয়েছে যেন সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে থাকে, তখন সেটা এফ এর মধ্য দিয়ে যাবে। আর সেকেন্ড রশ্মি এমনভাবে পতিত হয়েছে যেন সেটা কী হয়েছে, যেন সেটা সি এর মধ্য দিয়ে যেতে পারে। তো এই দুটো রশ্মি যদি পিছন দিকে যদি বাড়িয়ে দাও তাহলে এই জায়গায় গিয়ে তোমার কী হচ্ছে, প্রতিবিম্বের মাথা তৈরি হচ্ছে। মানে এই যে তীর চিহ্নটা দিয়েছিলাম, এই তীর চিহ্নের মাথা তখন ইতনা বড় হয়ে যাবে, এই তীর চিহ্ন তখন এত বড় তীর চিহ্ন তৈরি হবে, ইতনা বড় তীর চিহ্ন তখন তৈরি হবে। এই যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বলে দিই, তো প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে থাকবে এবং ইতনা বড় প্রতিবিম্ব তোমাদের এখানে তৈরি হবে। ঠিক আছে, এবং এই যে প্রতিবিম্ব তোমাদের তৈরি হলো, পয়েন্ট টু বি নোটেড, এই যে প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্ব তৈরির জন্য যে দুটো রশ্মি ব্যবহার করা হচ্ছে তারা দেখো কখনোই মিট করবে না। তারা যখন প্রতিফলিত হয়ে রিফ্লেক্ট ব্যাক করছে, ভালো করে খেয়াল করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই ধরো 1 নম্বর রশ্মি, 1 নম্বর রশ্মিকে তো ওইটা এঁকেছিলাম, তো এইটা ধরো 1 নম্বর রশ্মি, এটা ধরো 1 নম্বর রশ্মি, এটা ধরো 2 নম্বর রশ্মি, এটা কেউই কিন্তু মিলিত হবে না, কারণ দেখে এরা দুদিক থেকে দুদিকে ছিটকে যাচ্ছে, এদিকে ছিটকে যাচ্ছে, এদিকে ছিটকে যাচ্ছে, কখনোই এরা একে অপরের সাথে মিট করবে না। ঠিক আছে, এরা কিন্তু মিট করবে না। এই জন্য এক্ষেত্রে কিন্তু এই অবতল দর্পণ ডাইভার্জ লেন্সের মতো কাজ করে। কখন, যখন এফ এবং পি এর মাঝখানে তুমি কোনো বস্তুকে বসাও। এটা গুড কোশ্চেন্স, আমি রিয়েলি বলছি, এটা খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, এটা গেল। তো এটা কিন্তু কারেক্ট, তোমরা বলবে এটা ইনকারেক্ট, না, দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট। থিওরি বলছে কারেক্ট, সে যেখানে খুশি ইনকারেক্ট লেখা থাকতে পারে, থিওরি বলছে দিস ইজ কারেক্ট। নেক্সট বলছে যে উত্তল দর্পণ আলোকরশ্মি একত্রিত করতে পারে। উত্তল দর্পণ কোনোদিনই আলোকরশ্মিকে একত্রিত করে না। উত্তল দর্পণের সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। দ্যাট মিন্স উত্তল দর্পণের অসৎ প্রতিবিম্ব অলওয়েজ ডাইভার্জের মাধ্যমেই তৈরি হবে। ডাইভার্জের মাধ্যমে মানে হচ্ছে একত্রিত করতে পারে না, এই জন্য ডাইভার্জিং লেন্স বলা হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি অনলি এ কারেক্ট, সঠিক হবে এ। ঠিক আছে, 28/9/2022 প্রশ্ন, গুড শিফট অ্যান্ড গুড কোশ্চেন্স। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের কালকে আমি বেশি করে আনবো, এবং এই যে শিফট তোমাদের টোটাল যে লাইটের যে কোশ্চেন্স আমি চেষ্টা করবো 3টে থেকে 4টে ভিডিওতে কমপ্লিট করে দেবো। কালকে সব থেকে বেশি কোশ্চেন্স আসবে, আর কালকেই আসবে। ঠিক আছে, কারণ আমি অলরেডি স্লাইড তৈরি করতে বলে দিয়েছি এবং তারা করছেও। যেহেতু 30টা স্লাইড তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি আমি কোনো এখানে ডিজাইন করিনি, জাস্ট র মার্কই তোমাদের দিয়ে দিয়েছি। কারণ আমি যদি পুরো স্লাইডে ডিজাইন করতে দিতাম তাহলে আজকে আর হতো না, সেই জন্যই। তো একটি অবতল দর্পণ যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, একটা অবতল দর্পণ আছে যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। দেখো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে, নেগেটিভ হবে। নেক্সট বলেছে একটি বাস্তব প্রতিচ্ছবি তৈরি করে। বাস্তব প্রতিচ্ছবি মানে সৎ প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ রিয়েল ইমেজ তৈরি করছে। আর রিয়েল ইমেজের প্রতিবিম্ব দূরত্ব কী হয় আমরা জানি, সেটা নেগেটিভ হয়। কারণ রিয়েল ইমেজ কোন দিকে তৈরি হয়, লেফট সাইডে তৈরি হয়। দর্পণের লেফট সাইডে রিয়েল ইমেজ তৈরি হয়। আর যদি তুমি লেন্স ধরো তাহলে লেন্সে রিয়েল ইমেজ রাইট সাইডে তৈরি হয়। ঠিক আছে, এগুলো না একদম মাথায় না মুখের ঠোঁটের আগায় রাখতে হবে, মানে মাথায় যাওয়ার আগে যেন মুখ দিয়ে বেরোয়, তবে তুমি অঙ্ককে স্পিডে করতে পারবে। আমি অঙ্ক পারি দাদা, আমি এনসিইআরটি 10 বার কমপ্লিট করেছি দাদা, কোনো লাভ নেই যদি তুমি অঙ্ককে না 1 মিনিটে করতে পারো। এদের অঙ্ক করতে একটু টাইম লেগে যাবে, বাট সেটা যেন 1 মিনিটের মধ্যে থাকে। 40 সেকেন্ড 30 সেকেন্ড এ হচ্ছে এনাফ টাইম। নেক্সট কী বলছে, যখন বস্তুটি মেরু থেকে ইউ দূরত্বে রাখা হয়, তাহলে বস্তু দূরত্ব এখানে ইউ, আর ইউ তো এখানে নেগেটিভ হবে। আমরা জানি ইউ অলওয়েজ নেগেটিভ, লেন্স হোক আর দর্পণ হোক, উত্তল হোক আর অবতল হোক, অলওয়েজ নেগেটিভ। তো বলছে তাহলে প্রতিচ্ছবি মেরু থেকে ভি দূরত্বে তৈরি হচ্ছে, তো ভি তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে দর্পণের ফোকাল দৈর্ঘ্য কী হবে, দেখো আমরা সবাই জানি যে আমরা যখন এই কাজগুলো করি তখন আমাদের এটা বুঝতে হবে যে আমরা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f এইভাবে আমরা ধরি। ঠিক আছে, এইভাবে আমরা ধরি। এখান থেকে একটা ব্যাপার বেরোয় কী জানো, যদি ভিইউকে তুমি যদি এই যে ভিইউ পয়েন্ট টু মিনিট, এই যে ভিইউ, ঠিক আছে, এই যে ভিইউ ভালো করে বুঝবে, এই যে ভি আর এ হচ্ছে তোমার ইউ,
এই যে ভি আর এ হচ্ছে তোমার কি ইউ। এই ভি ইউকে তুমি যদি এলসিএম করো তাহলে উপরে দেখতে পাচ্ছ ভি প্লাস ইউ আসছে। এটাকে উল্টেও লিখতে পারো, ইউ প্লাস ভি লিখতে পারো, কিছু যায় আসে না। আগে লিখতে পারো ইউ প্লাস ভি আছে, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1/f। তাহলে এফের মান কী হবে এখান থেকে? দেখো 1/f উল্টে গিয়ে এফ উপরে চলে আসছে, এটা উল্টে যাবে। তো ভি ইউ বা ইউ ভি যাই দাও না কেন, ইউ প্লাস ভি, এটাও একটা কিন্তু ফর্মুলা হয় এফের। এটাও কিন্তু এফের একটা স্ট্যান্ড বাই ফর্মুলা। এখানে মান পুট করলে অ্যান্সার পেয়ে যাবে। এর নেগেটিভ না পজিটিভ সেটা আমাদের একটুখানি ধরে বুঝে পুট করতে হয়। দেখো এখানে ভি এর মান কি, নেগেটিভ দেখতে পাচ্ছ, এই যে ভি এর মান নেগেটিভ। তো মাইনাস ভি, ইউ এর মান কি, ইউ এর মানও নেগেটিভ, তো মাইনাস ইউ, ঠিক আছে। বাই তোমাদের দেখতে পাচ্ছি ইউ, ইউ আমাদের কি সেহেতু নেগেটিভ, আর প্লাস ভি আমাদের কি, ভিও আমাদের নেগেটিভ, ইকুয়াল টু আমাদের এফ। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এই মাইনাস মাইনাস নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখো এই যে মাইনাস মাইনাস, ক্লিয়ার। এই মাইনাস মাইনাস কী হচ্ছে, গুণ হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, তো ভি ইউ নিয়ে নিচ্ছে। আর নিচে আমাদের কী পড়ে থাকছে, নিচে আমাদের দেখো মাইনাস ইউ প্লাস ভি, তো এটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, তো কী হচ্ছে নেগেটিভ ইউ প্লাস ভি। আমরা নেগেটিভটাকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি উপরে তুলে দাও, এই পার্টটাকে পয়েন্ট টু, এই পার্টটাকে যদি উপরে তুলে দাও, তাহলে এটা যে স্ট্যান্ড বাই আসে সেটা হচ্ছে মাইনাস ভি ইউ বাই ইউ প্লাস ভি। এটা আর এটা সেম, এটা ইকুয়াল টু তোমাদের এফই হয়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কি আছে এখানে, দেখো নাও থাকতে পারে বা থাকতেও পারে। তো এটা নেই আমাদের এটা নেই, আমাদের দেওয়া হচ্ছে ইউভি, মানে এইটা দেওয়া রয়েছে ইউভি বাই ইউ প্লাস ভি, এই ফর্মুলাটা আমাদের গিভেন আছে। কিন্তু এটা তো আমাদের স্ট্যান্ড বাই ফর্মুলা, এটা তো আমাদের স্ট্যান্ড বাই ফর্মুলা। অ্যাকচুয়াল এখানে যা নেগেটিভ পজিটিভ দিয়েছে সেই অনুযায়ী আমাদের এটা হওয়া উচিত, সেই অনুযায়ী আমাদের কী হওয়া উচিত, এইটা হওয়া উচিত। এখন এটাও তো নেই, তাহলে আমাদের অন্যভাবে করতে হয়। আমরা এখানে নেগেটিভ পজিটিভ এইটাকে, এই র ফর্মুলাটায় আমরা একবার নেগেটিভ পজিটিভ বসিয়ে দেখি, ঠিক আছে। যদি আমরা এই র ফর্মুলায় নেগেটিভ পজিটিভ বসাই তাহলে কী হচ্ছে একবার দেখো, ঠিক আছে। যদি আমরা এই র ফর্মুলা একবার নেগেটিভ পজিটিভ বসাই তাহলে কী হচ্ছে একবার দেখো। আমি যেটা পার্সোনালি দেখতে পাচ্ছি যে এখানে কোনো ফর্মুলাই খাটছে না। এখানে তোমাদের তাহলে স্ট্যান্ড বাই ফর্মুলা অনুযায়ী এইটা আমাদের হবে, এটাই আমাদের নিতে হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে, যেহেতু বাকিগুলো একটাও খাটছে না, এটা আমাদের স্ট্যান্ড বাই ফর্মুলা। এই স্ট্যান্ড বাই ফর্মুলাটাই তোমাদের বার করতে বলেছে এখানে, ঠিক আছে। তো স্ট্যান্ড বাই ফর্মুলা করে, আর যদি তোমাদের নেগেটিভ পজিটিভ থাকতো তাহলে কিন্তু এইটা অ্যান্সার হতো, এইটা অ্যাকুরেট অ্যান্সার। আরেকবার জাস্ট আ মিনিট, এটা অ্যাকুরেট এটা অ্যাকুরেট অ্যান্সার, ঠিক আছে। এটা 100% সঠিক এবং 100% অ্যাকুরেট অ্যান্সার, এটা 100% কারেক্ট অ্যান্সার এটা। কিন্তু যেহেতু ওটা নেই ফলে তোমাদের স্ট্যান্ড বাই ফর্মুলাটাই নিতে বলেছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে, ঠিক আছে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এই 30টা প্রশ্ন তোমাদের ছিল, এর পিডিএফ তোমরা অ্যাপে পাবে। আর কালকের রিজনিংটার পিডিএফও আমি আজকে দেবো তোমাদের, ওটাও তোমরা অ্যাপে পেয়ে যাবে। অ্যাপে তোমরা রিজনিং ক্লাস ফ্রিতে চলছে, তোমরা চাইলে রিজনিং ক্লাস ফ্রিতে জয়েন করতে পারো। যেটা তোমাদের ইউটিউবে করাচ্ছি সেটাই তোমাদের আমি অ্যাপে দিচ্ছি, কিন্তু আমি ভেবেছি যে ইউটিউবে দেবো প্লাস আমি অ্যাপে এক্সট্রা কিছু করাবো, যেটা আমাদের কনফিডেন্সিয়ালি অ্যাপেই থাকবে, ঠিক আছে। তো 30 কোশ্চেন্স এবং সেটা ফ্রিতে থাকবে, এমনটা না অ্যাপে যাচ্ছে মানে পেডে আসবে না। তোমরা দেখবে অ্যাপে যাবে, অ্যাপে যখন যাবে, আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে। অ্যাপে যখন যাবে দেখবে অ্যাপের মধ্যে তোমাদের ফ্রি কোর্স বলে একটা অপশান আছে। ওই ফ্রি কোর্স, ঠিক আছে, ওই ফ্রি কোর্স অপশানে তোমরা কন্টেন্টে চলে যাবে, ফ্রি কোর্স অপশানে যাবে। ফ্রি কোর্স অপশান যেই খুলবে দেখবে মাথায় এরকম একটা তোমাদের বার পড়বে, বারের মধ্যে দুটো জিনিস লেখা আছে, একটা লেখা আছে লাইভ অ্যাক্টিভিটি এরকম সামথিং, আর এখানে লেখা আছে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে চলে যাবে, যেহেতু আমি রেকর্ডেড ভার্সনে করাচ্ছি, তো কন্টেন্টের মধ্যে চলে যাবে। কন্টেন্টের মধ্যে তোমরা এই যে রিজনিং ক্লাসগুলো তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে আর তার সাথে সাথে তার পিডিএফ, মানে ভিডিও এবং পিডিএফ, এই V+P ভিডিও এবং পিডিএফ দুটোই তুমি এই কন্টেন্টের মধ্যে পেয়ে যাবে। মানে অ্যাপে যাবে, ফ্রি কোর্সে যাবে, লাইভ এবং কন্টেন্টে চলে যাবে, গেলে তুমি V+P অর্থাৎ ভিডিও এবং পিডিএফ দুটোই পেয়ে যাবে। আর এটাও আমি চেষ্টা করছি তোমাদের ওইখানে ফ্রি ক্লাসের মধ্যে ফিজিক্স বলে এখানে যোগ করে দেওয়ার, ঠিক আছে। তোমরা ওখানেও দেখে নিতে পারো, তবে এটা তোমাদের ইয়েতে থাকবে, ইউটিউবেই মেনলি থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।